তো বলেন ওই যে কি কোশ্চেন না। হ্যাঁ বলেন। কেন ক্রয় মূল্য শূন্য, বিক্রয় মূল্য 5 টাকা? তো 5 টাকা তো লাভ। সোজা যা। না, বিক্রয় মূল্যের উপর থেকে ওই কর্মচারীদের বেতন বাদ যাবে, যারা জামা কাপড় গুলা বাসা বাড়ি থেকে কালেক্ট করে তাদের কনভেন্স বাদ যাবে। কেন, আপনি অ্যাকাউন্টিং যেভাবে হয় সেভাবে হবে। হুম, আচ্ছা। আচ্ছা, আজকে আমরা ট্যাক্স প্ল্যানিংটা একটু দেখি। এটা সম্ভবত পড়ানো হয় নাই। এটা দেখি, তারপরে আর হয় নাই। হ্যাঁ, এরপরে যা বাকি আছে ওইভাবে আমরা দেখব। তো যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি অনেক কিছু কাভার করবে। আম, তো এই যে ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন, এগুলোর মধ্যে ক্লিয়ার কাট পার্থক্য কি, বা আমাদের ইনকাম ট্যাক্সের আইনে এর এগেনস্টে কি, অ্যাভয়েডেন্সের এগেনস্টে কি প্রিভেনশন মেজার আছে, আর কত মানে ট্যাক্স প্ল্যানিংটা কত প্রকার, কি কি মেথড গুলো কি কি, ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি, কোন মানে কিভাবে বুঝবো যে এটা ট্যাক্স ম্যানেজমেন্ট না এটা ট্যাক্স প্ল্যানিং, হ্যাঁ, না ট্যাক্স অ্যাভয়েডেন্স, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু আমরা একটা দেখি। প্রথমেই কথা হলো যে ইন্ট্রোডাকশনে যেটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো যারা করদাতা তারা তাদের মানে সমস্ত কিছু এমন ভাবে সাজায় রাখে যাতে করে লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স, মানে ট্যাক্স কম দিতে হয়। আসলে সত্যি কথা বলতে ট্যাক্স কে বেশি কেউ দিতে চায় না, এটা বাস্তবতা আর কি। তবে কিছু প্ল্যানিং করে রাখলে আপনি সেই অনুযায়ী ট্যাক্সটা কম দেওয়া যায়। এখন এই প্ল্যানিং দুই ধরনের, একটা হলো শর্ট টার্ম প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং। তো এই জিনিসগুলো নিয়েই আজকে আলাপ করব, একটু দেখি। এখানে বলছে যে ট্যাক্স প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান্স ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স by taking complete legitimate benefit of deduction, exemption, allowance, rebate, etc. And tax planning provides strategies that are significant in minimizing taxes. সবার উপরে তো একটাই কথা যে এত কিছু উদ্দেশ্য একটাই, যে ট্যাক্স মিনিমাইজ করা, এবং এই কোম্পানি নিডস টু অ্যাওয়্যার অফ এনিথিং দ্যাট মাইট ইম্প্যাক্ট taxes to be paid. And business tax planning includes taking advantage of opportunities to provide tax relief when possible. Tax exemption like charitable contributions are a great way a company to save taxes, ইত্যাদি ইত্যাদি। তো ইন্ট্রোডাকশনে যাই হোক, কিন্তু পরের দিকে আরো ডিটেলস এগুলো আমরা পাবো। প্রথমেই কথা হলো হোয়াট ইজ ট্যাক্স। তো ট্যাক্স কি সেটা তো আমরা সবাই জানি, যে মানে এবং অনেক মনীষীও ট্যাক্সের মানে বিভিন্ন রকমের ডেফিনেশন দিয়ে গেছে। হুম। তো ট্যাক্সেস আর ডিউজ দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি, এটাও একজন মনীষীর একটা ডেফিনেশন। তো সোজা কথা, ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস। গভর্নমেন্ট আমাদেরকে যে সেবা দিয়ে থাকে তার বিপরীতে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে। দো পিপল মে নট বি কমপ্লিটলি হ্যাপি অর কনভিন্স উইথ দিস সার্ভিসেস, যদিও জনমনে অনেক এনে নিয়ে ক্ষোভ আছে, আমরা এত টাকা ট্যাক্স দিই, সরকার আমাদেরকে কি করে, কি দেয়, নানান কথা নানান মুখে শোনা যায়। বাট মানে সত্যি কথা বলতে যেটা, এই যে ইনকাম ট্যাক্স যে আমরা দেই, এটার বিপরীতে আমরা সরাসরি কোনো সার্ভিস আশা করতে পারি না। কারণ এই ইনকাম ট্যাক্স দিয়েই সরকারকে দেশ পরিচালনা করতে হয়। সরকারের যে উন্নয়ন বাজেট, ওই উন্নয়ন বাজেটের টা আমাদের চোখে পড়ে। পদ্মা ব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, ট্রেন বলেন, ইত্যাদি ইত্যাদি।
এগুলা চোখে পড়ার মতো। হুম, তো সেই হিসাবে হয়তো আমরা ব্যক্তিগতভাবে না, সমষ্টিগতভাবে আমরা সার্ভিসগুলো চোখে দেখি। ট্যাক্সের যে ডেফিনেশন, এখানে একটু চেঞ্জ আছে। কি হলো? এই প্রথম প্রথম এগুলো একটু হবে। এই যে ইনকাম ট্যাক্সের আইনে, নতুন আইনের 2-এর 21 ধারা, এইখানে মোটামুটি ট্যাক্সের কিছু সংজ্ঞার মধ্যে এগুলোকে ইনক্লুড করছে। হ্যাঁ, তো ট্যাক্স বলতে শুধু ইনকাম ট্যাক্স না, ট্যাক্স বলতে ডিলি ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, তারপরে সারচার্জ। মানে সারচার্জ তো 2 রকমের, ইনকাম সারচার্জ, ওয়েলথ সারচার্জ। আর একটা সারচার্জ আছে, সেটা ট্যাক্সের সংজ্ঞাভুক্ত না। সেটা হলো মানে কি বলে, পরিবেশ সারচার্জ। এই, তো এছাড়াও কিন্তু এই যে আপনি 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো দেখতে পাচ্ছেন। মানে ইনকাম ট্যাক্স মিনস বেসিক্যালি ইনকাম ট্যাক্স, এটা আগের সংজ্ঞা তো এরকমই ছিল। বাট আগে আমাদের যে সংজ্ঞাটা ছিল তার সাথে এটা একটা বেসিক পার্থক্য হচ্ছে এই, আগে ইনকাম ট্যাক্সের যে সংজ্ঞাটা ছিল সেখানে ফাইন ছিল না, 7 নাম্বারটা ছিল না। তো আগের আইনে ফাইনটা ছিল অন্য জায়গায়, ফর কালেকশন পারপাস। সম্ভবত 134-এ ছিল আগের আগের আইনের। তো এই আইনে দুইটাকে মার্জ করে দিছে। মানে ফাইনটাকে, পেনাল্টি এবং ফাইন দুইটা দুই জিনিস। পেনাল্টির বাংলা হচ্ছে জরিমানা, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ডিসিটি ইম্পোজ করতে পারে, আদায় করতে পারে। আর ফাইন শব্দটা হলো জুডিশিয়াল শব্দ, মানে বিচার বিভাগীয় শব্দ। ফাইনের বাংলা হলো অর্থদণ্ড, দণ্ড। এই দণ্ড আরোপ করতে পারে বিচার বিভাগ। তো কিন্তু আদায় করার দায়িত্ব হচ্ছে ডিসিটির, যদি কোনো দণ্ড আরোপ করেই থাকে। তো এই আর কি, যাই হোক, মানে এটা আগে আমরা 2 জায়গায় দেখতাম। ট্যাক্সের ডেফিনেশনের মধ্যে সরাসরি আমরা এটাকে দেখি নাই, কিন্তু এখন এটাকে নিয়ে আসছে। এখন দেখি কমন সার্ভিসেস টু সেভ ট্যাক্সেস, মানে কমন প্র্যাকটিস আর কি। কমন প্র্যাকটিস হলো ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে কর এড়ায় যাওয়া, অ্যাভয়েড করা। আর ট্যাক্স ইভেশন হচ্ছে আপনার কর ফাঁকি। প্রথমেই আসেন ট্যাক্স ইভেশন। ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংফুলি ব্রেকিং দ্য ল, মানে সে জেনে শুনেই আইন ভঙ্গ করতেছে। And this has social and psychological consequences such as stigma and guilt, and involves confronting different costs, since there is a risk of being caught and fined and sent to prison. And evasion is illegal. করফাকি তো সম্পূর্ণ অন্যায়, অবৈধ। ইট ক্যান ইনভলভ অ্যাক্ট অফ কমিশন আর ওমিশন, মানে কোনো আয় কম দেখাইলই না, অমিট করে গেল, অথবা কম দেখাইলো, কমিশন মানে কম দেখানো, ইত্যাদি। Tax cheating describes deliberate act of non-compliance and does not entail the difficulty of legal proof of tax evasion. And non-compliance is a more neutral term than evasion, since it does not assume an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the tax authorities. ট্যাক্স ইভেশন নিয়ে আরো কিছু কথাবার্তা। মানে ট্যাক্স ইভেশন মিনস ইলিগালি হাইডিং ইনকাম, অন্যায়ভাবে আয় গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার্স অফ ইনকাম, মানে কোনো পার্টিকুলার ইনকামকে গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্স অর সোর্সেস অফ ইনকাম, অর ইন মাল্টিপ্লাইং ইন ম্যানিপুলেটিং দ্য অ্যাকাউন্টস ইন সো ফার অ্যাজ টু ইনফ্লেট দ্য এক্সপেন্ডিচার। অ্যাকাউন্টসটাকে এমনভাবে ম্যানিপুলেট করা যাতে খরচগুলোকে বাড়ায় দেখানো, এবং মানে অথবা অন্যান্য আউটগোয়িং যেগুলো আছে, উইথ এ ভিউ টু ইলিগালি রিডিউস দ্য ট্যাক্স বার্ডেন।
যাতে করে ট্যাক্সের বোঝাটা কম হয়, যাতে করে যা রিয়াল প্রফিট সেটা শো না করে কম প্রফিট শো করা যায় ইত্যাদি। এই কারণে বলা হয় হেন্স ট্যাক্স ইভাশন ইজ ইলিগাল অ্যান্ড আনইথিক্যাল। এবং ট্যাক্স ইভাশন মে ইনভলভ, কিভাবে ইভাশন গুলো সাধারণত হয়ে থাকে? আনট্রু স্টেটমেন্ট নোয়িংলি, ইচ্ছাকৃতভাবে মিথ্যা মানে তথ্য স্টেটমেন্ট, যেটা ইনকাম স্টেটমেন্ট, সাবমিটিং মিসলিডিং ডকুমেন্ট, সাবটেসিং দ্য ফ্যাক্ট মানে তথ্য গোপন করা, নট মেনটেনিং প্রপার অ্যাকাউন্টস, omission of material fact ইত্যাদি। মানে কমন মেথড অফ ট্যাক্স ইভাশন হচ্ছে ক্যাশ সেল, ফলস এক্সপেন্ডিচার দেখানো, কনসিলমেন্ট অফ এডিশনাল সোর্স, মানে যদি একাধিক সোর্স অফ ইনকাম থাকে তাহলে একটাকে টোটালি হাইড করা, ফোরজারি করা, ডুপ্লিকেট অ্যাকাউন্টস মেনটেন করা, রেকর্ড ইত্যাদি। এখন আসেন ট্যাক্স অ্যাভয়েডেন্স, কর এড়ায় যাওয়া। Tax avoidance involves every attempt by legal means to prevent or reduce tax liability which would otherwise be incurred by taking advantage of some provision or lack of provision of the law. মানে ইনকাম ট্যাক্সের কোনো দুর্বলতা, আইনের দুর্বলতা সুযোগ নিয়ে অথবা কোনো লিগাল ওয়েতেই, মনে অন্যায় ভাবে না, লিগাল ওয়েতেই এটা সুযোগগুলো নেওয়া। তো it presupposes the existence of alternative, one of which would result in less tax than the other. যেমন আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে ধরেন এই যে ট্যাক্স অ্যাভয়েডেন্স, কিছু কিছু জিনিস কমন পড়ে। ট্যাক্স অ্যাভয়েডেন্সের মধ্যে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটটা পড়ে। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যে খাতগুলোতে বিনিয়োগ করলে শেয়ারে, প্রভিডেন্ট ফান্ডে, ডিপিএস, তাহলে আমার ট্যাক্স বার্ডেনটা কমবে ডেফিনেটলি। এবং এই কাজটা আমাকে জুন মাসের মধ্যে করতেই হবে। এটাও একটা ট্যাক্স অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজি, যে আমি আইনের মধ্যে থেকে আমি বেশি ট্যাক্স কেন দেব। এবং আমরা দুই বন্ধু একসাথে চাকরিতে জয়েন করছি, যে এই ঠিকমতো ইনভেস্টমেন্টটা মানে গুনে গুনে কাটায় কাটায় করে, তার ট্যাক্সটা কম হয়। একই চাকরি, একই বেতন, কিন্তু দুইজনের ট্যাক্স দুই রকম। যে বিনিয়োগ করে সে বিনিয়োগ রেয়াত পায়, ফলে তার ট্যাক্সের পরিমাণটা কমে, আর যে বিনিয়োগ করে না সে বেহুদা ট্যাক্সটা বেশি দেয়। তো এটা মানে একদিকে ট্যাক্স অ্যাভয়েডেন্সের মধ্যেও পড়ে, আবার শর্ট টার্ম ট্যাক্স প্ল্যানিং এর মধ্যেও এটা পড়ে না যে একেবারে তা। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যারেঞ্জিং ওয়ানস অ্যাফেয়ার্স অ্যাজ টু কিপ ট্যাক্সেস অ্যাজ লো অ্যাজ পসিবল। বলছে দেখেন ভালো কথা, যে এভরিবডি ডাজ সো, প্রত্যেকেই চায় যে কম ট্যাক্স দিতে, রিচ অর পুয়ার, সে ধনী হোক আর গরিব হোক, কেউই বেশি ট্যাক্স দিতে চায় না। অ্যান্ড অল ডু রাইট, সবাই ঠিকই করে, কেন বেশি দিবে? বিকজ নোবডি ওজ এনি পাবলিক ডিউটি টু পে মোর দ্যান দ্য ডিমান্ড, মানে ল ডিমান্ড। আইনগতভাবে যেটা দিতে হয় সেটা দেওয়া হবে, কিন্তু তার বেশি আমি কেন দেবো? পয়সা থাকলেই আমাকে দিতে হবে বেশি, এমন তো কোনো কথা নেই। এখন দেখেন কমন মেথড অফ ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্রান্সফার অফ প্রপার্টি উইথ ব্যাড মোটিভ। অনেক সময় দেখা যায়, আমরা এটা দেখি, সেটা হলো ধরেন একজন বাড়িওয়ালা, তার বয়স হয়ে গেছে, এখন তার ওই বাড়ি ধরেন ধানমন্ডিতে একটা 4 তলা বাড়ি, হিউজ টাকা ট্যাক্স আসে। তো আমরা বাস্তবে এটা দেখছি যে তারা লয়ারের পরামর্শ নিয়ে ছেলে মেয়েকে দান করে দেয়, হেবা করে দেয়, বলে আমি মারা যাওয়ার আগেই আমি হেবা করে যাই। মারা গেলে তো তারা পাবেই, কিন্তু আগেই যদি হেবা করি তাহলে তাদের প্রপার্টির পরে আলাদা আলাদা ট্যাক্স হবে, তখন ট্যাক্স বার্ডেনটা অনেক কমবে। বাস্তবেও তা হয়, এই যে বলা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি উইথ ব্যাড মোটিভ। অথবা অথবা আরো হতে পারে, যেমন ধরেন কারো সম্পত্তি আছে, মানে ধরেন 4,03,00,000, 4,03,00,000 হলে আপনি জানেন যে তাকে 10% সারচার্জ দিতে হবে। এইটা অ্যাভয়েড করার জন্য সে 5 লাখ টাকা দান করে দিল তার ওয়াইফকে। 5 লাখ টাকা পর্যন্ত নগদে দান করা যায়। তাহলে 5 লাখ টাকা যদি দান করা হয়, তাহলে তার প্রপার্টি নেট ওয়েলথ চলে আসলো 3,98,00,000। তো ফাইন, 3,98,00,000। তো যেহেতু মানে 4 কোটির নিচে চলে আসছে 3,98,00,000, তো এটা একটা ভালো মেথড হতে পারে, মানে ট্যাক্স অ্যাভয়েডেন্সের একটা ভালো বুদ্ধি, যে ট্রান্সফার অফ মাই প্রপার্টি উইথ ব্যাড মোটিভ। এখন মোটিভ কি সেটা তো আপনার অন্তরে, সেটা তো আর কোথাও বলা নাই। ট্রান্সফার অফ প্রপার্টি টু ট্রাস্ট
এইটা করেই কিন্তু ধরা খাইছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে 12 কোটি না 16 কোটি ট্যাক্স দিল, দান কর দিল, সেটা কিন্তু এইটা, ওইটাও সে মিসগাইডেড হয়েছে আসলে। এটা ঘটনাটা জানেন আপনারা? না স্যার, একটু বললে ভালো হয়। এটা হয়েছে কি, এটা এটা যেটা হয়েছে সেটা হলো, মানে উনি কার বুদ্ধিতে, ওনার লয়ারের বুদ্ধিতে নিশ্চয়ই, মানে যেটা হয়েছে সেটা হলো যে ওনার যত সহায় সম্পদ, ওনার টাকা পয়সা, তো উনি তো এমনি পুরস্কার পাইছে, ধরেন নোবেল পুরস্কারের প্রচুর টাকা, সেটার উপরও তাকে ট্যাক্স দিতে হয়নি। তো সেটা আর একটা ইতিহাস, সেটা দরকার নেই। তো যাই হোক, তো এখন ঘটনা হলো বলেন না স্যার, আমরা একটু শুনি। না, ওইটা ওইটা এখন বলা যাবে না, ওটা রেলিভেন্ট না। রেলিভেন্ট যেটা সেটা বলতেছি। আচ্ছা সেটা আচ্ছা। হলো সেটা হলো করছে কি, ওনার প্রপার্টি গুলা ওনার একটা ফ্যামিলি ট্রাস্টকে মানে উনি দান করে দিছে। উনি নিজে নিজেই একটা ওনার মানে মানে ওনার ফ্যামিলির মধ্যে ওনার মেয়ে, ওয়াইফ, ছেলে আছে কিনা আমি জানি না, যাই হোক ফ্যামিলি ট্রাস্ট, সোজা কথা আর কি। তো ফ্যামিলি ট্রাস্ট মানে কি, ট্রাস্ট হলো একটা ফাউন্ডেশন, যেটা উদ্দেশ্য হলো যে এখানকার সম্পত্তিগুলো তাদের, মানে যারা এখানকার ট্রাস্টি, উনি আবার ওই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মানে আমি সব আর কি। ফর্মটা ভিন্ন আর কি, ধরনটা ভিন্ন। তো একটা ফ্যামিলি ট্রাস্ট, হয়তো ফ্যামিলিতে মেম্বার হলো 3 জন কি 4 জন, সেটা আমি আবার ওইটার চেয়ারম্যান আর কি, এবং ট্রাস্টি বোর্ডের বাকিরা হলো, আমার মেয়ে হলো সদস্য, ওয়াইফ সদস্য ইত্যাদি। একজনের সেক্রেটারি বানাইলাম, আমি চেয়ারম্যান হইলাম। তো ওই ট্রাস্টি বোর্ড একটা গঠন, একটা ফাউন্ডেশন গঠন, ভালো উদ্দেশ্য, ভালো যে এখানে যে ইনকাম হবে সেখান থেকে কিছু দান খয়রাত করা হবে, ইত্যাদি 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 ইত্যাদি। তো সেটা যাই হোক, ট্রাস্টের যা যা নিয়ম কানুন আছে সেগুলো ফলো করেই কিন্তু ট্রাস্টটা গঠন হয়েছে, সেগুলো সব ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা, সমস্যা এক জায়গায়। সেটা হলো যে উনি ওনার সমস্ত সহায় সম্পদ উনি ওইখানে দান করছেন, তাহলে দান কর দিতে হবে। যিনি দান করেন তাকে দান কর দিতে হয়, দান গ্রহীতাকে নয়। যদিও দান কর আইন আপনাদের সিলেবাসে নাই, থাকলে আমি পড়াইতাম। তো আর একটা কথা বলা আছে, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের মধ্যে যদি দান সংগঠিত হয় তাহলে ওইটা দান কর মুক্ত। আর এটা তো যদি সরকারকে দান করত, বা পাবলিক বিশ্ববিদ্যালয়কে দান করত, মিউনিসিপ্যালিটিকে দান করত, এরকম বেশ কিছু দান আছে যেগুলো করমুক্ত, দান করমুক্ত। কিন্তু তার ভিতরে কিন্তু ফ্যামিলি ট্রাস্ট নাই। তো ফ্যামিলি ট্রাস্ট নাই, সুতরাং ওখানে দান করছে। তো ডিসিটি করছে কি ওইটার উপরে, মানে ধরা পড়ে কিভাবে, ধরা পড়ে ওনার অনেক সম্পদ, তো অনেক সম্পদ, তো সম্পদ সার্চার্জ দিতে হবে। তো দেখা গেল হঠাৎ করে গত বছর প্রচুর সার্চার্জ ছিল, এবারে সার্চার্জ নাই, কি ব্যাপার, উনি এরকম হয়ে গেল, কবরদক শূন্য হয়ে গেল, আর টাকা পয়সা গেল ওই সব। তাকে বলছে সব উনি দান করে দিছে, তার মানে এখন তো, মানে ওনার কোনো টাকা নাই। তো এখন তার মানে তার সার্চার্জ হবে না। তো সার্চার্জ হবে না, টাকাগুলো গেল কই, টাকা সব গেছে ফ্যামিলি ট্রাস্টে। কি করছে, হেবা করে দিছে, মানে ডোনেট করে দিছে। তো ডোনেশন, দানের উপরে তো দান কর দিতে হবে তাকে, তো দান কর তো দেয়নি। তো দান করের ফাইল খুলে, ওই 16 কোটি মনে হয়, 16 কোটি সম্ভবত আর কি, আমার এক্সাক্ট ফিগার আমার অত মনে নেই। তো মানে যা করছে, ও দান করের একটা ইনকাম ট্যাক্সের মতো এরকম একটা প্রোগ্রেসিভ রেট আছে, যে প্রথম 20,000 টাকা পর্যন্ত দানের উপরে 0, পরের 5 লাখ টাকার উপরে 5%, পরের 5 লাখ, এইভাবে এইভাবে এইভাবে। তাতে মনে হয় 16 কোটি টাকা দান করা আসছে, মানে দাতাকে দিতে হয়। তো এখন সেটা না দিয়ে, তো বইটা ডিসিটি ধরার পরে আপিল করলো, আপিলেও সে হেরে গেল। এরপরে ট্রাইব্যুনাল করলো, ট্রাইব্যুনালেও হেরে গেল। এরপরে হাইকোর্ট করলো, হাইকোর্টেও হেরে গেল। এবং হাইকোর্টে হেরে গিয়ে শেষ পর্যন্ত, মানে হেরে গেছে তো আইনের কারণে, আইন তো খুব ক্রিস্টাল ক্লিয়ার। যে কাকে কাকে কোথায় কোথায় দান করলে দান কর দিতে হবে না, আর আর এর বাইরে সব জায়গায় দান দান কর দিতে হবে, এবং সেটা দিতে হবে দাতাকে। তো দাতা তো উনি, তো স্বাভাবিকভাবেই উনি দান কর দেননি, এবং আলটিমেটলি মানে হাঁটতে 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 শেষ পর্যন্ত হেরে ওই টাকাটা দিয়ে দিছে। প্রথমে মনে হয় ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট করার সময় তাকে 25%, মানে দান করের 25% দিয়ে দিয়ে আপনার হাইকোর্ট করতে হয়, রেফারেন্স মামলা দায়ের করতে হয়।
সেটা সম্ভবত করছিল, পরে হেরে যাওয়ার পরে বাকিটাও দিতে হয়েছে। তো এইভাবে আর কি পুরো দান করটাই শেষ পর্যন্ত দিতে হয়েছে। তো দেওয়ার পরে আমরা দেখছি টেলিভিশনে ওনার একটা স্টেটমেন্ট, যে উনি বলছে যে না, আমার তো সবকিছু আমি দান করে দিছি, এটার উপর আমাকে আবার করতে হবে কেন, কর দিতে হবে কেন, আমরা তো মানে এই ধরনের কথাবার্তা, মানে বোঝা যায় যে সে ওনার তো এত কিছু জানার কথা না, উনি মিসগাইডেড হয়েছে। এই যে দান করের আইনটা যদি উনি পুরোপুরি জেনে করতো, তাহলে হয়তো করতো কিনা সন্দেহ। এই আর কি, এইটাই এখানে এখানে বলছে যে ট্রান্সফার অফ প্রপার্টি টু ট্রাস্ট। তো ট্রাস্টকে দান করলে যেটা হয়, ইনকাম ট্যাক্সের সারচার্জটা কমে যাবে ডেফিনেটলি। আমার যদি সম্পদ কমে যায় তো আমার তো সারচার্জ হবে না, তো সেটা হইতে পারে, কিন্তু অন্যদিকে তো ধরা। হুম। তো ইদানিং একটা মানে কথা ঘুরপাক খাচ্ছে, কথা শোনা যাচ্ছে, সেটা হলো যে দান কর মানে দাতাকে দিতে হবে কেন? সে দানও করবে, আবার দান করও দিতে হবে। তো একটা লোকের যদি সর্বস্ব দান করে দেয়, তার যদি কিছুই না থাকে, তো সে আবার দান কর দিবে কোত্থেকে? হ্যাঁ, তো সেই জন্য এখন চিন্তা ভাবনা করা হচ্ছে নতুন করে, যে গ্রহীতাকে দান কর দেওয়ার বিধান করা যায় কিনা। মানে যিনি দান গ্রহণ করবেন, আসলে তো বেনিফিশিয়ারি হচ্ছে যে দান গ্রহণ করে, সে হচ্ছে বেনিফিশিয়ারি। তো বেনিফিশিয়ারি তো সবসময় ট্যাক্স দিবে, দাতাকে অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, সব দান করার পরে তারপরে আর অনেক সময় তাকে খুঁজেও পাওয়া যায় না। তো সেটা কিভাবে আদায় হবে? বুঝতে পারছেন? এইরকম চিন্তা ভাবনা মানে শোনা গেছে, দেখা যাক এবারে বাজেটে কি হয়। ইভেন শোনেন, একজনে ডোনেশন পাইলো, ধরেন একটা ডোনেশন, এখন ডোনেশন কি ট্যাক্স হবে কিনা, তো ট্যাক্স হবে না এ কথা তো কোথাও বলেনি, তাই না? ইনকাম ট্যাক্স হবে কিনা, এতক্ষণ বলতেছিলাম আমি গিফট ট্যাক্সের কথা। আচ্ছা, 3 নম্বর আসেন, সেটিং আপ প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর ট্যাক্স অ্যাভয়েডেন্স। মানে কেউ যদি লিমিটেড কোম্পানি করে ট্যাক্স অ্যাভয়েড করে, যেমন লিমিটেড কোম্পানি করলে যে মানে সুযোগ, সেটা হলো ওই কোম্পানি থেকে শেয়ার হোল্ডার ডাইরেক্টর একটা রেমুনারেশন নিতে পারে, হিউজ রেমুনারেশন নিতে পারে, ফলে কোম্পানির প্রফিট হয়তো কমে গেল, কিন্তু এতে কোনো লাভ হয় না। আলটিমেটলি 3 নম্বরটা এমন কিছু না, কারণ এদিক থেকে না হলে ওই দিক থেকে ঠিকই ট্যাক্স দিতে হয়, কারণ হয়তো কোম্পানিকে দিতে হলো না, ব্যক্তিকে দিতে হবে। এখন বলতে পারেন পার্থক্য এই, যে কোম্পানি ট্যাক্স দিলে 30% ট্যাক্স দিতে হয়, ব্যক্তিকে ট্যাক্স দিলে 25% হারে ট্যাক্স দিতে। 25 মানে হাইয়ের স্ল্যাবে আর কি। এই, তারপর উইন্ডো ড্রেসিং ট্রানজেকশন স্যার আরেকটা জিনিস জানার ছিল। কি? স্যার ধরেন কেউ একজন 15 থেকে 20 কোটি টাকা বা সমমূল্যের কোনো সম্পদ কেউ কাউকে দান করলো, হ্যাঁ, তো যিনি দান করছে উনি তো দান কর দিল, প্লাস যাকে দান করছে অর্থাৎ গ্রহীতা ওই বছর দিল না, বাট তারপরের বছর থেকে ও তো স্যার সারচার্জের আওতায় চলে আসছে না স্যার, তখন তাকে ওইখানে সারচার্জ দিতে হবে না? তা তো বটেই। ওই বছর থেকেই দিতে হবে, যে বছরে সে পাইলো ওই বছর থেকেই দিতে হবে। ওই বছর থেকেই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ধরুন, আচ্ছা স্যার এমনি জানার জন্য বলছি আর কি, ধরুন একজন মানে তার কোনো কিছু নাই, মানে তার কোনো ফাইন্যান্সিয়াল মানে অ্যাবিলিটি নাই কোনো কিছু করার, উনাকে কোনো একটা ট্রাস্ট বা কোনো একটা ব্যক্তি আপনার ধরেন 20 কোটি টাকা সমমূল্যের জমি দিয়েছে, হ্যাঁ, জমি বা এই ধরনের কিছু একটা দিয়েছে, যেখান থেকে উনি এখনো পর্যন্ত কোনো কিছু প্রডিউস করতে পারে নাই। তো দেখা যাচ্ছে কি বর্তমান ইয়ার বা তারপরের বছরে গিয়ে তার সারচার্জ এসে গেছে এই আপনার অ্যাজ পার স্ল্যাব। তো সে ওইটা স্যার মিট আপ কিভাবে করবে, সে ওই সারচার্জ দিবে কিভাবে, কারণ তার তো এখান থেকে কোনো ইনকামই হচ্ছে না। না না, আপনি স্যার এই ধরনের ভুল করতেছেন। এমনি হয় নাকি বা আছে এই ধরনের, আমি একটু জানার জন্য স্যার। না, আমি ওইটা আপনি জানার জন্য কোশ্চেন করছেন, তো উত্তরটা খুব সোজা। উত্তরটা মানে আমার যেটা মনে হয় আর কি, যে যার আয় নাই তার তো আয়কর নাই। আমার যদি ইনকাম হয় শূন্য, তাহলে শূন্যর উপরে ট্যাক্স হবে শূন্য। আর আমার যদি 20 কোটি বা 50 কোটি টাকা সম্পদ থাকে, তাহলে ওই শূন্যর 30% সারচার্জ দিতে হবে, ওইটুকু দিতে হবে, তাতে ক্যালকুলেটারে যা আসে শূন্যর 30%। 30% শূন্যই আসবে। ওইটা ক্যালকুলেটারে ভালো করে করতে হবে, যে শূন্য 30%-এ কত আসে, ওইটা কিন্তু দিতেই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, জানার জন্য বললাম স্যার। না, বলছি আমি ওই রকম হাস্যরস করলাম আর কি। থ্যাংক ইউ স্যার। আরিফুল বলেন, আরিফুল। স্যার স্যার স্যার, আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে একজন ব্যক্তি তার তিন তিন সন্তান,
সে তিনটাই মেয়ে, সে চায় তার 3 সন্তানকে কিছু প্রপার্টি দিয়ে তার ওই যে আপনার সারচার্জের পরিমাণটা কমাবে। সেক্ষেত্রে দান করলে এখন 3 সন্তান, তারা আপনার কি বলে 18 বছরের নিচে 3 সন্তানই, সেক্ষেত্রে ওই 3 সন্তানের যে 3 সন্তানকে যে দান করতেছে, ওই দানের অংশ কি এই বাবাকে কি আপনার দিতে হবে, ট্যাক্স দিতে হবে নাকি না? হ্যাঁ, হ্যাঁ। ট্যাক্স ফ্রি হবে এটা? না, বাবার হাতেই হবে ওইটা, তো আপনার মাইনরের অ্যাসেসমেন্ট মেজরের নামে হবে, বুঝতে পারছেন? জি। তাতে লাভ হবে না, তাতে লাভ হবে না। কিন্তু যদি তারা হচ্ছে হয়, অ্যাডাল্ট হয়, অর্থাৎ 18 বছরের বেশি হয়, তাদের যদি ট্যাক্স ফাইল থাকে, তাহলে হবে না, না স্যার? হ্যাঁ, তাহলে আলাদা আলাদা প্রত্যেকের ভাগ হয়ে যাবে। ইনকামটা যদি ভাগ হয়ে যায় তাহলে তো বুঝিনি যে স্ল্যাবে প্রত্যেক আলাদা আলাদা স্ল্যাবে পড়ে তাদের ট্যাক্সটা অনেক কম হবে। বুঝতে পারছি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটাই বলতেছিলাম যে আমিও এরকম আমার জীবনে আমি দেখছি যে ধানমন্ডির একটা 4 তলা বাড়ি, হিউজ টাকা ট্যাক্স আসে, পরের বছরে ভদ্রলোক দেখলাম যে তার মনে হয় 2 ছেলে 1 মেয়ে নাকি, তাদের মধ্যে সব বন্টন করে দিছে, ওই মানে দান করে হেবা করে দিছে। এরপরে মানে সে দেখা গেল তার অংশে যেটা আছে সে সবগুলো করে নাই, দেখা গেল গতবার ভদ্রলোকের ইনকাম আসছে 1 কোটি, এই বছরে ভদ্রলোকের ইনকাম আসছে মাত্র 22 লাখ। কেন? বাকি ইনকাম গেল কই? বলে সব দান করে দিছে, বাকি প্রপার্টি সব দান করে দিছে, ওখানকার ভাড়াগুলো এখন ভাগ হয়ে গেছে, এখন ছেলে মেয়ের মধ্যে ভাগ হয়ে গেছে, তারা রিটার্ন সাবমিট করে। এই জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে দেখেন যে ট্যাক্স অ্যাভয়েডেন্সের আরো কিছু কথা এখানে বলা আছে, যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ রিডিউসিং or negating tax liability in legally permissible way and has legal sanction। মানে এটা ফুললি লিগাল, হয়তো ইথিক্যাল কিনা মানে সেটা বলা মুশকিল, কিন্তু পুরোপুরি লিগাল। ধরেন আইনের একটা লুপহলকে আমি সুযোগ হিসেবে নিলাম, নিয়ে আমি এটা কাজে লাগাই ফেললাম। যেমন আপনাকে বলি, যেমন আইনের একটা সুযোগ আমি নিতে পারি। আমি যদি দেখি যে আমার আর কোথাও বিনিয়োগের সুযোগ নাই, মানে আমার সঞ্চয়পত্র 5 লাখ টাকা কেনা আছে, ডিপিএস 1,20,000 আছে, প্রভিডেন্ট ফান্ড যা আছে সামান্য, কিন্তু আমার তো আরো বিনিয়োগ লাগবে, আরো 10-12 লাখ টাকার আমার বিনিয়োগ লাগবে, আমার বিনিয়োগ। হ্যাঁ, তখন শেয়ার বাজার হচ্ছে, তখন আমি শেয়ার বাজারে মানে জুন মাসের 29 তারিখ বা 30 তারিখে আমি 10 লাখ টাকা শেয়ার কিনে আমি টাস করে রেয়ারটা নিয়ে নিলাম। রেয়ার তো আমার তো জুনের 29 তারিখ 30 তারিখে কিনলে তো আমার কি বলে পোর্টফোলিও স্টেটমেন্টে তো চলে আসলো। এরপরে যদি জুলাই মাসের 3 তারিখে এটাকে বিক্রি করে ওই 10 লাখ টাকা আমি আবার ক্যাশ করে ফেলি, মানে ফাঁক তালে আমি একটা রিবেট পাবো এবং একটা মানে ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে পারবো, হয়তো লিগালি, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এটা কাজটা আমি ঠিক করলাম কিনা, এটা মানে ইথিক্যাল কিনা। ইথিক্যাল কনসিডারেশনে একেবারে বুকে হাত দিয়া তাও মানে বলবো যে আইনে আছে, আমি কি দোষ করছি কি? না, না, আমি দোষ করিনি, আমার কেউ আঙ্গুল তুলে দেখায় নাই যে আমি অন্যায় করছি বা কর ফাঁকি দিছি, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু ই তো করে যে গভর্নমেন্ট কি এই উদ্দেশ্যে আপনাকে এটা দিছে বিনিয়োগ রেয়াত, যে আপনি তো বিনিয়োগ করে 2 দিনও ধরে রাখলেন, তাই না? এখন এই কথা উঠাইলে কথা তো সত্য, কিন্তু আমি আইনের এই যে লুফল, এই লুফলের সুযোগ আমি নেব না কেন, তাই না? আচ্ছা, তারপরে যেটা সেটা হলো ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল and certainly not bad morality for anybody to so arrange his affairs in such a way that the brunt of taxation is the minimum। এটা স্বাভাবিকভাবেই 3 নম্বরে বলছে যে দিস ক্যান বি ডান উইথ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক ইভেন বাই টেকিং হেল্প অফ লুপহল। ওই যে লুপহলের কথা বললাম, যে আইনের কিছু লুপহলের সুযোগ নিয়েও আমি কিন্তু এটা করতে পারি। Thus tax avoidance means traveling within the framework of the law। বলছে আমি আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই আমি ট্রাভেল করতেছি, অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ পার ল্যাঙ্গুয়েজ অফ দি ল অনলি ইন দ্য ফর্ম, আইনের সমস্ত ল্যাঙ্গুয়েজকে ফলো করেই করতেছি, বাট মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল অ্যান্ড দাস অ্যাক্টিং অ্যাগেইনস্ট দ্য ইন্টেনশন অফ দি ল অ্যান্ড ডিফিটিং দ্য পারপাস অফ দি পার্টিকুলার লিগাল এনঅ্যাক্টমেন্ট। বুঝতে পারছেন? শোনেন, এরকম চালাকি আপনি আরো পাবেন। এটাও আমি এবারে এনবিআর এর কথা বলছি, এটা নিয়ে আশা করি কিরকম, এই যে ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সি কমিশন আপনাদের পড়ানো হয়েছে গত ক্লাসে, যে ফ্রেইট ফরওয়ার্ড এজেন্ট যারা, তারা যখন গার্মেন্টস এর মাল সে এখান থেকে চিটাগাং নিয়ে যাবে, জাহাজীকরণ একটা জাহাজ ভাড়া করে জাহাজে উঠিয়ে দিবে, এইগুলা কাজ ফ্রেইট ফরওয়ার্ডার যারা তারা করে, এবং এটা
তারা গার্মেন্টস থেকে একটা গার্মেন্টস কোম্পানি থেকে ভালো একটা পায়, মানে একটা টাকা পায়, সেটার নাম হলো ফ্রেট ফরওয়ার্ডের যে তাদের যে ই তাদের কাজের বিনিময়ে তারা যে চার্জ পাচ্ছে, যেটা দাবি করতেছে যে এইটা আমাকে দিতে হবে, আমি এই আপনার আগুনি পালসানি সব করে দেবো, মাল আপনার এই মানে কোন ক্যারিয়ারে যাবে কি এগুলো সব ঠিক করে, ওদের কাজই হলো এগুলো। দুর্ভাগ্য যে আমাদের আইনে বলা আছে যে ফ্রেট ফরওয়ার্ড এজেন্টকে যে কমিশন দেয়া হবে, একটা গার্মেন্টস কোম্পানি সে তার ফ্রেট ফরওয়ার্ডের এজেন্ট ছাড়া তো রপ্তানি করতে পারে না। তো ভালো কথা, এখন তাকে যে পেমেন্ট দিবে সেই পেমেন্টের মধ্যে যে কমিশন অংশটুকু, অনলি সেই কমিশন অংশটুকুর উপরে 15% ট্যাক্স কাটবে। এখন সমস্যা কি, যারা ফ্রেট ফরওয়ার্ড এজেন্ট তারা বিল করে কিভাবে আপনি জানেন? অবাক করা বিল। তারা বিল করে 100 টাকা, বলে আমার টোটাল বিল হলো 100 টাকা, এর মধ্যে আমার কমিশন হলো 50 পয়সা। এইরকম তামসা, মানে যাতে করে আপনি 50 পয়সার উপরে আপনি 15% কাটেন, পুরো বিলের উপরে নয়। এই জন্য মানে এগুলো আমরা এনবিআর কে বলছি কথাগুলো, যে এই সব জায়গায় দুষ্টামি হয়। বাস্তবে আমরা দেখি যে এইসব জায়গায় দুষ্টামি হয়। এটা উচিত কি, তাহলে উচিত কি এখান থেকে মানে জিনিসটাকে সহজ করা যায়, সেটা হলো ফ্রেট ফরওয়ার্ড এজেন্টকে যে পেমেন্ট দেওয়া হবে সেই পেমেন্টের উপরে 2%, 3% বা 5% এরকম একটা কিছু আইন করলে তখন আর ওই কমিশনের কোনো বালাই থাকে না। কে স্যার কি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আমার প্রতিষ্ঠানে যে সিএনএ এজেন্ট আছে, ওরা যে বিলটা দেয়, ওরা দেখা যাচ্ছে মিনিমাম একটা কমিশন ধরে 1,000 টাকা, আর অথবা অ্যাসেসেবল ভ্যালুর উপরে ওনারা ধরতেছে 0.10%। তো এই 10% যে ওরা কমিশন ধরতেছে, এটার উপরে কি ট্যাক্সের বিষয়টা বললেন স্যার? না না না, আমি বলছি এক জিনিস, আপনি গেছেন অন্যদিকে। আমি বলতেছি ফ্রেট ফরওয়ার্ড এজেন্সি কমিশন, আর আপনি গেছেন হলো সিএনএফ কমিশন। সিএনএফ মানে হলো ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এবং আপনাকে একটা কথা বলি, আপনার কোশ্চেনের প্রেক্ষিতে সিএনএফ এজেন্সি কমিশনের উপরেও 10% আপনার টিডিএস আছে, ওটা কাস্টমস কমিশনার বিলো 20 থেকে করে, আপনাকে করতে হবে না। মানে আপনি সিএনএফ এজেন্টকে যে পেমেন্ট দিবেন সেখান থেকে আপনি কোনো উৎসে আয়কর কর্তন করতে পারবেন না, কারণ ওকে আপনাকে স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। তাকে দেখতে হবে যে মানে ও টিডিএস এর অথরিটির মধ্যে আপনি আছেন কিনা। তো সিএনএফ এজেন্ট কমিশন থেকে যে ট্যাক্স কাটার অথরিটি, সেই অথরিটি দেওয়া হয়েছে কাস্টমস কমিশনারকে, ওই বিলো পেন্ডি থেকে, ওটা আলাদা জিনিস। আচ্ছা, এইখানেও দেখেন যে এখানে বলছে যে স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট ট্যাক্স ইভেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স, এই যে কর ফাঁকি, তারপরে কর এড়ায় যাওয়া, এইগুলা রোধ করার জন্য মানে কি স্ট্র্যাটেজি হতে পারে। যেমন আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ব্রডব্যান্ড ট্যাক্স নেট, স্পেশাল ওয়াচডগ ফর এক্সাইজ অ্যান্ড টার্নওভার ট্যাক্স, রি-ইঞ্জিনিয়ারিং কাস্টমস ডিউটি নেট, সিম্পলিফাইড ইনকাম ট্যাক্স ল, পেনাল্টি অ্যান্ড রিওয়ার্ড মানে ট্যারোটান স্টিক পলিসি, স্ট্যান্ডার্ডাইজেশন অফ পাবলিক ইউটিলিটি প্রাইস, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বলেন আরিফুল। স্যার আমার একটা প্রশ্ন ছিল, পার্সোনাল প্রশ্ন। সেটা হচ্ছে, আমি একটা ছোটখাটো জব করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কোম্পানি আমাকে ক্যাশ টাকাতে স্যালারি দেয়, অর্থাৎ হাতে টাকা দেয়, ব্যাংকে টাকা দেয় না। দেখা যাচ্ছে কোম্পানি বলা চলে না, এটা আপনার এক মালিকানা প্রতিষ্ঠান। তো সেই জায়গা থেকে এখন আমি মোটামুটি একটা ভালো মোটামুটি চলার মতো একটা বেতন পাই। তো সেখান থেকে আমি কিস্তিতে একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছি নিজেদের ভিতরে। তো বুকিং দেওয়ার ফলে এখন দেখা যাচ্ছে নিজেদের ভিতরে যেহেতু ওটা এখন আমরা নেগোসিয়েশন করছি যে আমরা রেজিস্ট্রি করে নেব। সেও বলছে সমস্যা নাই, তুমি রেজিস্ট্রি করে নাও, আমাকে আস্তে 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 কিস্তিতে টাকা দাও। অল্প কিছু টাকা কিস্তিতে পরিশোধ হয়েছে। এখন আমি তো কোনো ট্যাক্স দেই না, কারণ আমার তো ব্যাংকে কোনো টাকা ঢোকে না, প্লাস হচ্ছে আমার প্রমাণও নাই যে আসলে আমি কত টাকা পাই। তো এই জায়গা থেকে স্যার আমি কিভাবে আসলে এটা ট্যাক্স অ্যাভয়েডেন্স বলি বা ট্যাক্স ইভাশন, এটা আমি আমার যেহেতু আমি যখন রেজিস্ট্রি করতে যাব তখন তো আমার এখন আপনার প্রমাণপত্র লাগবে, পিসিআর লাগবে। সেই জায়গা থেকে আমি প্রথম রিটার্ন যখন ফিল আপ করবো, সেক্ষেত্রে স্যার ট্যাক্স অ্যাভয়েডেন্সটা কিভাবে আমি অ্যাপ্লাই করলে আমার জন্য পজিটিভ হবে স্যার, আমি একজন করদাতা হিসাবে? না, এখন ওর উত্তরটা হচ্ছে যে আপনি তো করদাতা না, আপনি তো কর ফাঁকিবাজ। আপনার আসলে উচিত ছিল মানে প্রথম থেকে যে কয় বছর আজকে জব করেন, এই কয় বছর যদি আস্তে আস্তে আপনি মিনিমাম ট্যাক্সটাও দিতেন, তাও কিন্তু কিছু ক্যাপিটাল বিল্ড আপ হইতো।
মানে আপনার ধরেন IT10B যেটা সম্পদ বিবরণীটা একটু মানে হেলদি হইতো, তাতে করে হয় কি একটা কিছু করা যায়। আপনার কিছুই নাই, মানে আপনি কি করে সম্পদই করবেন, তাই না? তো সেই জায়গা থেকে স্যার আমার প্রবলেম ছিল যে আমি যখন প্রথমে চাকরিতে ঢুকি তখন তো আসলে এইরকম পরিস্থিতি ছিল না, প্লাস হচ্ছে হুম, একটা মাথার ভিতরে একটা ইয়ে ছিল যে আমার তো ব্যাংকে টাকা ঢুকতেছে না, আমার প্রমাণপত্র কি যে আমি কত টাকা বেতন পাচ্ছি, আমি বললেই হয়ে গেল কিনা। হুম, বা এক মালিকানা প্রতিষ্ঠানে হয় কি দেখা যাচ্ছে যেহেতু ব্যাংকে বেতন দিচ্ছে না, সেই হ্যাঁ, হিসাবে আপনার স্যালারি সার্টিফিকেট দিতেও তারা অনেক সময় দ্বিধাবোধ করে যে না আমি তাকে স্যালারি সার্টিফিকেট দিচ্ছি সেইটা দিয়ে অন্য কিছু করবে কিনা, এরকম একটা ইয়ে থাকে স্যার। হুম, সেই জায়গা থেকে আর কি এরকম পরিস্থিতিটা তৈরি হওয়া। তো না, এখন তো আমার মানে আমার এখন, মনে বলেন। মনে করেন স্যার আমি 20 লাখ টাকা, ছোট একটা ফ্ল্যাট, 20 লাখ টাকার একটা ফ্ল্যাট আমি নিজেদের ভিতরে বুকিং দিছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে 20 লাখ নাই, আমার কাছে হয়তো বা 4 থেকে 5 লাখ টাকা আছে। তো সেই জায়গা থেকে আমি 4-5 লাখ টাকা তাদেরকে এট এ টাইম দিলাম, বাকি টাকাটা আমি কিস্তিতে দিচ্ছি, নিজেদের ভিতরে নেগোসিয়েশন হয়ে গেছে। তো এই জায়গা থেকে এখন আমি রেজিস্ট্রি করে নিব, এখন তো প্রবলেমের সম্মুখীন আর কি স্যার। হ্যাঁ, বলেন। স্যার এখন এখন স্যার এইটা আসলে আমি যেহেতু রেজিস্ট্রি করব সেই পারপাসে এখন টিনও করেছি, টিন করে আমাকে সামনে বছর আপনাকে রিটার্নও দিতে হবে। তো এখন আমি এই পারপাস সলভ করার জন্য আসলে স্যার কিভাবে আগাইলে আমি ট্যাক্স অ্যাভয়েডেন্সটা কভার করতে পারবো আর কি সবাই যেটা করে অ্যাপ্লাই শুনেন, মানে যে স্যার। যেটা সবাই করে সেটা হলো যে ওই আপনি একটা ফ্ল্যাট 20 লাখ টাকায় বুকিং দিলে, 20 লাখ টাকা দিলে আসলে দলিল তো হবে কম। জি স্যার। দলিল হবে কম, সবাই ওই দলিলের মূল্যটাই দেখায়। সেই দলিলের জায়গাতেও একটা প্রবলেম আছে স্যার, সেই জায়গাতেও একটা প্রবলেম আছে কি অনেক সময় স্যার দলিল মূল্যটা হয় মৌজা ভ্যালুর উপরে ডিপেন্ড করে। তো কিছু কিছু জায়গাতে আছে, ঢাকা শহরে কিছু কিছু জায়গাতে আছে যেটা রাজুকের প্রপার্টি, হাউজিং এর প্রপার্টি, সরি, হাউজিং এর প্রপার্টি, তারা ওই জায়গার মূল্য এবং ফ্ল্যাটের মূল্য একটা ভালো একটা অ্যামাউন্ট ধরে তারা ইয়ে করে রাখছে, একটা কি বলে স্ল্যাব স্ল্যাব না, একেবারে লামসাম একটা একটা অ্যামাউন্ট ধরে ধরে দিয়েছে। তো সেই জায়গাতে স্যার 20 লাখ টাকার সম্পত্তি দেখা যাচ্ছে যে আমি 10 লাখ টাকা বা 8 লাখ টাকায় সেটাও হয় না স্যার। সেক্ষেত্রে ওই অন্যান্য যে সম্পত্তি যে রেজিস্ট্রি হয় দেখা যাচ্ছে যে আমার মৌজা ভ্যালু, যেমন ধানমন্ডি এলাকার মৌজা ভ্যালু তাহলে একরকম শোনেন, না শোনেন, কথা সংক্ষিপ্ত করেন। মানে এটা তো আপনার পার্সোনাল কোশ্চেন, এটা তো অন্যরা বিরক্ত হচ্ছে, বুঝছেন? তো এগুলা হয় কি আপনার মানে যেটা হয়, নিজে সবকিছু বুঝতেছেন আপনি, এটাই ভালো যে সবকিছু প্রবলেমটাও বুঝতেছেন। এখন ধীরে ধীরে আপনি আপনার IT10Bটাকে হেলদি করেন। আর যদি টাকা পয়সা আপনার না থাকুক, কারো যার কাছ থেকে আজকে তাকে লোন নেন, লোন নিলে তো ইভেন ধরেন প্রতি বছরে যেটা করতে পারবেন, 1 বছরে 5 লাখ টাকা লোন নিলেন, ফেরত দিতে হবে না যার ফাইল থেকে নিলেন। এভাবে করে করেও তো আপনি করতে পারেন। মানে এগুলো হলো মানে প্ল্যানিং এর অংশ, যে আমি কি করব, আমি কিভাবে দেখাবো। এখন সমস্যা হয় কি, কোথাও স্যার। কিন্তু যদি কর ফাঁকি দিয়ে আসেন, তখন কিন্তু এইগুলাই তখন বড় আকার ধারণ করে। আপনি টাকা পাইছেন তো, আপনি তো চুরি করেন নাই, যে না চুরি করিনি, তবে এক কি করছি, যে বেতন পাইছি কিন্তু সেই বেতনের উপরে ট্যাক্স দেইনি, রিটার্ন দাখিল করিনি। প্রথম থেকে আপনার বেতন যদি বিলো ট্যাক্সেবল হইতো, 3.5 লাখ টাকার নিচেও হইতো, কথার কথা আপনি দেখাইতেন 3.5 লাখ টাকার নিচে, সেখান থেকে আমার 1 লাখ টাকা, প্রতি বছরে আপনার 2.5 লাখ টাকা করে বিল আপ হইতো। তো এরকম হতে হতেও এক সময় দেখা যায় যে কিছু করা যায়, কিন্তু ওই বোকামিটা করছেন তো ওই জন্য সমস্যাটা হয়ে গেছে। তো এখন যাই হোক, আপনি ওইভাবেই কিছু করেন। যদি আপনি কারো কাছে দান, লোন, বা অনেকে ওই যে যেটা বাকিতে, বা সেটা বাকিতে হবে না, এটা তো আপনি নিজে নির্মাণ করেন নাই, তাই না? এটা তো একটা ফ্ল্যাট কিনছেন, ওইভাবেই কিছু করতে হবে, মানে কিছু করার নাই। আর কিছু দুষ্টামি সবাই করে, ওগুলো করাটা ঠিক হবে না। অনেক সময় সোনা দানা এরকম দেখায় ফাইলে, ওই সোনা বিক্রি থেকে, স্বর্ণ বিক্রি থেকে ইনকাম, মানে যেটা ট্যাক্স ফ্রি ইনকাম, এগুলো দেখায়। ওগুলো দেখাইও পার পাবেন না, কারণ এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও অনেক মানে চালাক। তারাও ওই সোনা বিক্রির ওই যে যেটা ক্যাশ মেমো, ওইটা ভেরিফাই করে, ওইটা ওই দোকানে গিয়ে ভেরিফাই করে, এবং ভেরিফাই করলে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রেই দেখা যায় এটা ফলস। বুঝতে পারছেন? জি স্যার। তো এইসব আর কি একটু ইয়ে আছে। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। তো এটা গেল আপনার ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটা তো নিয়ে কথা হয়েছেই মনে হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন যে আহ, এই যে মানে ট্যাক্স অ্যাভয়েডেন্সের যে কিছু লিগ্যাল
কিছু ট্যাক্স লতে আমাদের কি কি আছে, সেইখানে কিন্তু মানে এই যে ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি বা কর এড়ায় যাওয়া, এটা ঠেকানোর জন্য ট্যাক্স লতে কিছু কিছু বিধান আছে, একেবারে যে নাই তা না। যেমন ট্যাক্স অ্যাভয়েডেন্স টু অ্যারেঞ্জিং ট্রানজেকশন উইথ নন রেসিডেন্ট, এটা নতুন সেকশন কিন্তু, এগুলো 240, 241, 242 ওই চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু আপনার এই জিনিসগুলো আছে, যে কর এড়ায় যাওয়ার যে এইটা। যেমন 4 নম্বরে বলছে যে কোনো ব্যক্তি চিরতরে যদি বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার মানে কি, সে এক জায়গায় বাধা, এরকম আর কি। তারপরে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার ট্রান্সফার প্রাইসিং এর বেশ কিছু জায়গায় আছে। তারপরে এই কর ফাঁকি ঠেকানোর জন্য এই যে ম্যান্ডেটরি টিন, মানে অনেক ক্ষেত্রেই কিন্তু এখন টিন ম্যান্ডেটরি, পিএসআর ম্যান্ডেটরি, এখন তো পিএসআর কেও ম্যান্ডেটরি করে দিছে। আপনি ফ্ল্যাট কিনবেন, আপনি পারবেন না, আপনার পিএসআর লাগবে, আপনি রিটার্ন দিলেন কিনা, তাই না? তো প্রথমবার আপনি মানে কি করবেন, তাইলে আপনি যে একটা ফ্ল্যাট কিনবেন, আপনি যে নতুন টিন করবেন, তো নতুন টিন করবেন ভালো কথা, তাহলে টিন করলেই তো ফ্ল্যাট কিনতে পারতেছেন না, তার মানে আপনাকে রিটার্ন দিতে হচ্ছে। তাহলে রিটার্নটা দিবেন কি? নীল ইনকাম, তো নীল ইনকাম ভালো দিলেন, আপনি সম্পদ কি দেখাবেন? নাই। তো সম্পদ ক্যাশে যদি টাকা না থাকে, ট্যাগে যদি টাকা না থাকে, আপনি কিনবেন কোত্থেকে? তো এই জাতীয় সমস্যাগুলো হয়, মানে এই জন্যই বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। উনি যেটা লোন করতেছে করে কিনা যাবে না স্যার, লোন করে? যাবে তো, আমি তো সেটা বলছি, লোন করে কেনা যাবে না কেন? এখন লোন করে কেনার যে সমস্যা, সেটা হলো আপনাকে 20 লাখ টাকার যদি একটা ফ্ল্যাট কিনতে হয়, তাহলে 20 লাখ টাকা লোন লাগবে, কারণ ওনার কাছে তো কোনো টাকা নাই। তো 20 লাখ টাকা লোন করতে হবে, 20 লাখ টাকা তো আপনি চেকের মাধ্যমে নিতে হবে। তো সেই রকম তো চেক লাগবে, যে একজন আপনাকে চেক দিবে, এবং যে আপনাকে চেক দিবে তার তো টাকা থাকতে হবে, কারণ তারও তো ইনকাম ট্যাক্সের রিটার্ন আছে, তারও তো সেখানে দেখাতে হবে যে লোন টু মিস্টার বি। ধরেন এর কাছ থেকে বি লোন নিতেছে, তো লোনটা তো 5 লাখ টাকার ঊর্ধ্বে হলে তাকে অবশ্যই চেকের মাধ্যমে, মানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। এবং এই জাতীয় জিনিস যদি দেখেন, যে কথার কথা যে এই জুনের মধ্যে রেজিস্ট্রি হবে, তা জুনের মধ্যে যদি রেজিস্ট্রি হয়, তাহলে তো এই জুনেই আমার ফ্ল্যাটটা দেখাইতে হবে, তাহলে এই জুনের মধ্যেই কারোর কাছ থেকে আমার টাকা নিতে হবে। আমার বুদ্ধি পরামর্শ যা লাগে, বুদ্ধি পরামর্শের বেস্ট টাইম হচ্ছে জুন। প্রতি বছর জুন মাস হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর সময়, বুঝছেন? জি স্যার। এখন আসেন যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভেশনের মধ্যে পার্থক্য কি, মানে কর ফাঁকি এবং কর এড়ায় যাওয়া, এদের মধ্যে ক্লিয়ার কাট কিছু পার্থক্য আছে। এবং আপনাদেরও কিছু পরীক্ষায় কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেনে এরকম বেশ কিছু ট্রিকি আসে, আপনাকে কোনটা ইভেশন কোনটা অ্যাভয়েডেন্স এটা বোঝা দায়, তো ওইখানে একটু মানে বুঝে নিতে হবে আর কি। তবে দুইটার মধ্যে তো ক্লিয়ার কাট ডিস্টিংশন তো আপনি বুঝতেই পারতেছেন, তাই না? কি করা মামা এদের কি রাখবি? আচ্ছা, তারপরে আসেন যে ট্যাক্স প্ল্যানিং। Tax planning means dealing with the tax matter of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. এবং ট্যাক্স প্ল্যানিংটা কিন্তু ট্যাক্স অ্যাভয়েডেন্সের চেয়েও আরেক ডিগ্রি বেশি, মানে শুধু ট্যাক্স অ্যাভয়েড করাই কাজ না। এই মানে প্ল্যানিং মানে হচ্ছে বেসিক্যালি প্ল্যানিং মানে লং টার্ম প্ল্যানিং, এবং এতে করে আমার যে ইনভেস্টমেন্ট সেখান থেকে এই যে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা যেন আমার বেশি হয়, এই কারণে আমার সমস্ত কমপ্লায়েন্স গুলো যেন ঠিক থাকে। আদারওয়াইজ আমার মানে মরণ, আমি যদি টিডিএস না করি আমার ডিজালাও হবে, ডিজালাও হলে আমাকে 30% ট্যাক্স দিতে হবে, তো তাহলে তো আমার আর এই প্ল্যানিং করে লাভ কি? এই জন্য বলছে ফর দিস পারপাস প্রত্যেক ট্যাক্স পেয়ারের এই জিনিসগুলো এনশিওর করতে হবে। কি কি জিনিস এনশিওর করতে হবে? দ্যাট প্রপার রেকর্ডস অ্যাকাউন্টস আর কেপ্ট, টিডিএস ঠিক মতো যেন করা হয়, পে এআইটি ইন টাইম, যে 4টা কিস্তিতে যে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় সেটা যেন ঠিক থাকে, তাহলে আমার সরল সুদ আসবে না। আর ফাইল রিটার্ন, টিডিএস রিটার্ন, স্টেটমেন্ট এক্সেট্রা ইন টাইম। এই যে টিডিএস রিটার্ন যেটা মাসে একটা, বছরে 12টা দিতে হয়, রিটার্ন টাইমলি দেওয়া, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু সব ট্যাক্স প্ল্যানিং এর অংশ। নোটিশ কমপ্লাই করা, বা আমার যদি এই নোটিশে আমি হাজির হতে না পারি, সময় চাওয়া, আর সবকিছু করেও যদি আমি দেখা গেল পারতেছি না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে, তাহলে আমার এই লিগাল রেমেডি কি আছে সেটাও আমার ভালো করে সেই জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া, যে যদি আমি ডিসির কাছ থেকে ফুল বেনিফিট না পাই, তাহলে আমাকে আপিলে যেতে হবে, হাইকোর্টে যেতে হবে, কোথায় যেতে হবে, সেই জায়গাগুলোও যেন আমার
পরিষ্কার করা থাকে। তারপরে দেখেন ট্যাক্স প্ল্যানিং সম্পর্কে যেটা বলা হচ্ছে যে ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দ্য এক্সেমশন, মানে সবাই যেটা করে মানে ফুল এক্সেমশন। যেমন আপনাকে বলি, আপনি একটা ইন্ডাস্ট্রি দিবেন, একটা কোম্পানি একটা একটা কিছুর ইন্ডাস্ট্রি দিবে। এখন কোথায় দিবে? সে যদি ইকোনমিক জোনে দেয় তাহলে তো তাকে প্রথম 3 বছরে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে। 10 বছরে সে হলিডে এনজয় করবে, ট্যাক্স হলিডে বা ট্যাক্স এক্সেমশন, তার ভিতরে প্রথম 3 বছর ফুল ফ্রি। তাহলে এটা ভালো না? সুতরাং আমার প্ল্যানিং গুলো তো আমাকে এভাবে করতে হবে যে যেখানে আমি সুবিধাটা বেশি পাই। সবাই তো এটা করে। তো এই জন্য বলছে ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দি এক্সেমশন, ডিডাকশন, রিবেট, রিলিফ অ্যান্ড আদার ট্যাক্স কনসেশন অ্যালাউড বাই মানে ট্যাক্স ল, লিডিং টু দ্য রিডাকশন অফ দি ট্যাক্স লাইবিলিটি অফ দি ট্যাক্স পেয়ার, যাতে করদাতা ট্যাক্স দিতে না হয় বা ট্যাক্স লাইবিলিটি যেন কম হয়। And effective tax planning and tax minimization are different things. The reason is that tax minimizing strategies may introduce significant cost along with the non-tax dimension. তো মানে ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিংটা অনেক বড়, এবং তাতে করে যদি ওই ট্যাক্সটা প্ল্যানিং মানে ট্যাক্স প্ল্যানিংটা ইফেক্টিভ ওয়েতে করা যায়, তো ট্যাক্স মিনিমাইজেশন তো অটোমেটিক্যালি হবে। Therefore, the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid taxes is to avoid investing in the profitable venture ইত্যাদি। Thus, effective tax planning means not to minimize tax but to maximize after-tax rate of return on asset. এখন আসেন তিনটের মধ্যে যদি আমরা দেখি পার্থক্য, ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স প্ল্যানিং, মানে whether it is legal, ethical or desirable. ট্যাক্স ইভেশন তো মানে নাইদার লিগাল নর ইথিক্যাল নর ডিজায়ারেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ লিগাল অবভিয়াসলি, ইথিক্যাল কিনা কোশ্চেনেবল। আর ট্যাক্স প্ল্যানিংটা সব দিক থেকে লিগাল, ইথিক্যাল, ডিজায়ারেবল, এদিক থেকে কোনো ভুল নেই। আচ্ছা, ওই কথাগুলোই বলা নিচে। ট্যাক্স প্ল্যানিং এর যে ফর্মুলা সেটা হলো যে আপনার যে এগ্রিগেট ইনকাম থেকে যেন এক্সক্লুশন গুলোকে ম্যাক্সিমাইজ করা যায়, সেই পদ্ধতি মানে কি হতে পারে, এবং গ্রস প্রফিটের পরে যে অ্যালাউবল ডিডাকশন গুলো সেগুলো ম্যাক্সিমাইজ করা। তারপরে যে ট্যাক্সেবল ইনকাম আসবে স্বাভাবিক সেটা কম আসবে। ট্যাক্স রেটকে মিনিমাইজ করা, যেমন আমার যদি হলিডে, আমার যদি ইকোনমিক জোনে আমার ইন্ডাস্ট্রি হয় তাহলে তো আমি ট্যাক্স রেটও মিনিমাইজ করতে পারি, কারণ ওখানে প্রথম 3 বছর ট্যাক্স দিতে হয় না, পরের বছর 80% হলিডে, এরকম আর কি। তো এতে করে গ্রস ট্যাক্স আমার কম হবে। ট্যাক্স ক্রেডিট, রিবেট এগুলোকে যদি ম্যাক্সিমাইজ করতে পারি, নেট ট্যাক্স পেয়েবল যেটা সেটা অটোমেটিক্যালি মানে মিনিমাম হবে। ট্যাক্স প্ল্যানিং এর যে অবজেক্টিভ সেটা হলো রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি, মিনিমাইজেশন অফ লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমিক স্টেবিলিটি, এগুলো কথাবার্তা আর কি। তারপরে আসেন যে এই যে শর্ট টার্ম আর লং টার্ম মানে এই যে প্ল্যানিং মানে টাইপস অফ প্ল্যানিং গুলো সেটা এখানে আছে। শর্ট টার্ম প্ল্যানিং তো মানে যেগুলো আপনাকে বললাম অনেকটা, যে জুন মাসের দিকে আমরা যদি এরকম কিছু বিনিয়োগ করি তাহলে কিছু শর্ট টার্ম প্ল্যান করে আমরা কিছু কম ট্যাক্স দিয়ে দিতে পারি। লং টার্মে তো অনেক বড়, আগে থেকেই আমি কোথায় ইন্ডাস্ট্রিটা করব, আমি ইন্ডাস্ট্রিটা সেট আপ করবো কোথায়, সেটা লং টার্ম প্ল্যানিং এর অংশ। পারমিজেবল ট্যাক্স প্ল্যানিং মানে কোনটা কোনটা আইনে পারমিট করে কোনটা করে না, এই জায়গাগুলো বুঝতে হয়। কোনটা পারপাসফুলি আমি করব সেই জায়গাগুলো দেখতে হয়। এখন আসেন ট্যাক্স ম্যানেজমেন্ট। ট্যাক্স প্ল্যানিংটা কিন্তু ট্যাক্স ম্যানেজমেন্ট দুটোর মধ্যে পার্থক্য কি বা ট্যাক্স ম্যানেজমেন্টটা কি পড়ে দেখেন যে ডান পাশেরটা ট্যাক্স প্ল্যানিং তো আমরা সবই বুঝলাম অনেকটা। ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট হচ্ছে ট্যাক্স, the objective of tax management is to comply with the provision of law, মানে আইনের মানে প্রভিশন, আইনের যে প্রভিশন সেগুলো কমপ্লাই করা, এটা ম্যানেজমেন্ট, ট্যাক্সের ম্যানেজমেন্টের একটা অংশ। ট্যাক্স ম্যানেজমেন্ট রিলেটস টু দ্য পাস্ট, দ্যাট মিনস দ্য অ্যাসেসমেন্ট প্রসিডিংস, রেকটিফিকেশন, রিভিশন, আপিলস, প্রেজেন্ট, ফাইলিং অফ রিটার্ন, ফিউচার, কারেক্টিভ অ্যাকশন ইত্যাদি। মানে ট্যাক্স ম্যানেজমেন্ট হচ্ছে সমস্ত আসলে মূলত কাজ, যে এখনকার যে কাজগুলো বর্তমানে আমি রিটার্ন ফাইল করব টাইমলি, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন মানে ফাইল করব টাইমলি, রেকর্ড কিপিং করব,
ভবিষ্যতের জন্য আমি কি কি মানে কারেক্টিভ কোনো অ্যাকশন আছে কিনা ইত্যাদি। আর ট্যাক্স ম্যানেজমেন্ট হ্যাজ এ লিমিটেড স্কোপ, দ্যাট ইজ ইট ডিলস উইথ স্পেসিফিক অ্যাক্টিভিটিজ সাচ এস ফাইলিং অফ রিটার্ন ইন টাইম, ড্রাফটিং আপিল, ডিডাকশন অফ ট্যাক্সের সোর্স অন টাইম, আপডেটিং রেকর্ড টাইম টু টাইম, টাইমলি উৎসে কর্তৃত্ব করা, সময় মতো জমা দেওয়া, এগুলো সব ম্যানেজমেন্টের অংশ কিন্তু। এবং এই ট্যাক্স প্ল্যানিং যেটা করা হয় সেটা ট্যাক্স ম্যানেজমেন্টের মাধ্যমেই করা হয়। As a result, effective tax management, penal interest, prosecution, etc. can be avoided. যদি আমরা ট্যাক্স ম্যানেজমেন্টটা ঠিক মতো মানে পাই টু পাই করতে পারি, তাইলে আমাকে আমার নন সাবমিশন অফ রিটার্নও হবে না, নন কমপ্লায়েন্সও হবে না। সুতরাং আমার পেনাল্টি, ডিলে ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট, প্রসিকিউশন এইগুলোকে আমি ইজিলি অ্যাভয়েড করতে পারবো। আর বাম দিকে যেটা বলছে যে ট্যাক্স প্রতিটার সঙ্গে পার্থক্যটা এখানে করছে যে ট্যাক্স প্ল্যানিং ইজ ফিউচারিস্টিক ইন অ্যাপ্রোচ। আর প্রথমটা বলছে যে অবজেক্টিভ অফ ট্যাক্স প্ল্যানিং ইজ টু রিডিউস দ্য ট্যাক্স লায়াবিলিটি টু দ্য মিনিমাম। ট্যাক্স প্ল্যানিং ইজ ভেরি ওয়াইড ইন কাভারেজ অ্যান্ড ইনক্লুডস ট্যাক্স ম্যানেজমেন্ট, মানে ট্যাক্স প্ল্যানিংটার মধ্যে ট্যাক্স ম্যানেজমেন্টটা অন্তর্ভুক্ত। দ্য বেনিফিটস অ্যারাইজিং ফ্রম দ্য ট্যাক্স প্ল্যানিং আর সাবস্টেন্সিয়াল, পার্টিকুলারলি ইন দ্য লং রান। কি আরিফুল ইসলাম? স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে আমি লোন নিলাম, আমার একটা প্রপার্টি কেনার জন্য লোন নিলাম। এখন না, এটা শেষ করে নি। আচ্ছা মানে ঠিক একটা আছে। পার্সোনাল কোশ্চেন তো, এটা আমি একটু পরে করি, কারণ ওটা নিয়ে অনেক কথাও হয়েছে, যাই হোক ওটা দেখা যাবে। আর ট্রেডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিক, এর ভিতরে ট্রেডিশনাল ট্যাক্স প্ল্যানিং ইজ বেসড অন ম্যাক্সিমাম, বুঝছি আপনার মাথার ভিতরে ওই ফ্ল্যাট কেনা ঢুকে রয়েছে আর কি, এখন এটাকে কিভাবে জায়েজ করা যায়। যাই হোক, এটা আমি ক্লাসের ফাঁকে অন্য সময় দেখি। Traditional tax planning is based on maximizing the tax favored status and minimizing the tax disfavored status. Since the ultimate objective of traditional tax planning is the minimization, ইত্যাদি এগুলো সব মানে ওই গদবাঁধা কথাবার্তা আর কি। ট্রেডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিকের মধ্যে কিছু এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। অল্টারনেটিভ ভিউ অফ ট্যাক্স প্ল্যানিং অপরচুনিটিস, টাইম, এন্টিটি, অ্যাকাউন্টিং মেথড, এগুলো মানে স্টার্ট ওভার সবকিছু দেওয়া আছে এখানে, পড়ে নিয়ে নেন সবকিছু। এগুলো থিওরিটিক্যাল, কিন্তু আর যতটা প্র্যাকটিক্যাল করা যায়, যতটা উদাহরণ দেওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে দিচ্ছি। এই যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্যাক্স প্ল্যানিং, চয়েস অফ এন্টিটি, আমি কোম্পানি করব নাকি আমি করব সোল প্রপার্টিশিপ করব না পার্টনারশিপ করব, তো সুতরাং এটাও একটা চয়েস। কি করলে কি হবে, কোনটা করলে কোন বেনিফিট পাবো, কোনটা হারাবো ইত্যাদি। পিরিয়ড অফ ট্রানজেকশন, তারপরে ট্যাক্স জুরিডিকশন মানে আমি ওই যে হলিডেতে এনজয় করবো। আচ্ছা, তারপরে দেখেন ট্যাক্স ইজ এ ফাংশন অফ ট্যাক্স। এটা বলছে যে ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি ফাংশন থ্রি ভেরিয়েবলস, ল, ফ্যাক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। কথা ক্লিয়ার না তো, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হইতে পারে ওনার বারবার এইটাই হয়ে যায়। এখানেও আপনার ওই যে ডিটেলস কথাগুলো আছে এগুলো দেখে নিন, তো এটা নিয়ে বরঞ্চ আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে পড়ানো বাকি, ওইগুলোতে যেতে হবে। বিশেষ করে আমাদের ওই যে ট্রান্সফার প্রাইসিং এও যেতে হবে। টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনার অ্যাটেম্প টু হ্যাভ ইনকাম কনভার্টেড ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার ইত্যাদি, যেভাবে হয় ওয়ান টাইম পিরিয়ড টু অ্যানাদার টাইম পিরিয়ড, ডিলে রিকগনিশন, এগুলো কিন্তু অনেক চালাকি আছে। মানে কিরকম, ধরেন আপনি এইবারে ইনসেন্টিভ বোনাস দিবেন ভাবছেন, এখন কি এই জুনে দিবেন না জুলাইতে দিবেন? ধরেন কথার কথা যে জুনের ভিতরে যদি দেন, এই জুনে মানে আপনার কোম্পানি, তাহলে কিন্তু এইবারে প্রফিটটা কম দেখানো যায়। প্রফিট যদি কম হয় তাহলে ট্যাক্স কম হবে 30%। এখন ধরেন জুন মাসের 6 তারিখে বাজেট ঘোষণা করলো যে কোম্পানির ট্যাক্স রেট করলো ধরেন 30% থেকে বাড়াইয়া 45% করলো। কথার কথা, গভর্নমেন্টের প্রচুর ট্যাক্স দরকার, বলে দিল যে না, এটা ছাড়া আমার বাঁচার উপায় নেই। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই জুন মাসে আপনি দিবেন না, কি বলে মানে ও জুন মাসে দিয়ে দিবেন। জুন মাসে দিয়ে দেবেন এই কারণে যে যদি এই 24-25 কর বছর থেকে কর বছরের ট্যাক্স যদি 50% হয় বা 45% হয়, তাহলে তো এখন আপনি যে ইটা দিবেন, যেটা কি বলে ইনসেন্টিভ বোনাস দিবেন, তাহলে আপনার প্রফিটটা কমে আসবে। প্রফিট যদি কমে আসে তাহলে আপনার 45% ট্যাক্স দেওয়া থেকে তো অন্তত বাঁচবেন, আর ওটা তো দিতেই হবে।
এরকম অনেক কিছু, মানে কোন পিরিয়ডে ট্যাক্সটা কম আসে এটার উপরে বিবেচনা করে কোন খরচটা এখন রিকগনাইজ করবেন, কোনটা পরে করবেন, এগুলোর কিন্তু বিষয়ে আসলে কিছু কিছু জিনিস আপনার মানে নিতে হয়, ডিসিশন নিতে হয়। It is effective tax planning maximize net present value of the after tax rate of return. How does this differ from the tax minimization? Consider both tax and non-tax factor ইত্যাদি ইত্যাদি। দেখেন বাংলা ট্যাক্স প্ল্যানিং এর এতক্ষণ যা পড়ানো হলো, এইখানে কিছু কিছু ভালো ভালো কথা বলা আছে এবং এটা আপনার মনে ধরবে। আমার এটা ফেসবুক থেকে পাওয়া, বুঝছেন, এটা লাগাই দিছি এখানে। সেটা হলো যে আপনার ট্যাক্সেবল ইনকামে 20% বিনিয়োগ করুন এবং আপনি সর্বোচ্চ কর রেয়াত নিন। ওই যে 20% এর 15%, মানে 3% সোজা কথা আর কি। 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন, বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন, সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন, 55 ধারায় প্রয়োগ থেকে দূরে থাকুন, 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, সরল সুদ এড়িয়ে চলুন, সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না, ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত ফেরত দিতে হবে, নিতে না, এটা দিতে হবে। 5 লক্ষ টাকার বেশি অধিক মানে লোন বা দান নগদে নিবেন না, এতে করে 67(13) ধারায় ডিমড ইনকাম হিসাবে আপনাকে বাড়তি কর দিতে হবে। নিজ ব্যাংক অ্যাকাউন্টে অন্যের টাকা লেনদেন করবেন না, ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিমড ইনকাম হিসাবে বাড়তি কর আরোপিত হতে পারে। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন, জেল জরিমানা এড়িয়ে চলুন। আমি দেখলাম যে কথাগুলো ভালো এবং এই কারণে এখানে দেওয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে ট্যাক্স প্ল্যানিংটা। আপনারা বলছিলেন যে স্যার একদিন ছুটির দিনে পড়াইন, তো সেই জন্যই আপনাকে ছুটির দিনে ই করলাম। এখন বলেন এটা নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে, আর না হলে আমরা অন্য টপিকসে চলে যাব। বলেন। আচ্ছা এখন আমাকে বলেন স্যার আপনাদের স্যার ওই যে আমরা যে কোন পর্যন্ত 5 লাখ দান, টাকা না 5 লাখ টাকা পরে শোনেন, মানে এখন হইলো যে আমাদের কি কি পড়ানো হলো আর কি কি বাকি আছে আমাদের। আমি যতটা মনে পড়ে আপনাদের টিডিএস হয়ে গেছে, 7টা হেডের কি অবস্থা? 7টা হেডের 7টা হেড স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। ও 7টা হেড হয়ে গেছে, তারপরে সেট আপ ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ সেটা ফের হয়ে গেছে। আচ্ছা তাহলে রিটার্ন হয়ে গেছে। রিটার্ন হয়নি। প্রথম হয়েছে এটা স্যার। হ্যাঁ? প্রথমে রিটার্ন স্যার প্রথমে রিটার্ন শুরুর দিকে হয়েছে স্যার। রিটার্ন হয়েছে। রিটার্ন হয়ে গেছে। আচ্ছা তারপরে টিডিএস হয়ে গেছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়ে গেছে। হয়নি স্যার। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়নি স্যার। মানে টিডিএসটা কমপ্লিট হয়েছে তাই না? জি স্যার। কমপ্লিট স্যার। ও, হ্যাঁ অ্যাডভান্সটা হয়নি। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা আমি দেখাচ্ছি এখন। স্যার টিপি আছে টিপি। না টিপি তো শেষে, টিপির আগে আরো অনেক কিছু আছে, বুঝছেন। জি স্যার। টিপির আগে আরো কিছু আছে, তো সেটা দেখাবো, অসুবিধা নেই। টিপি তো মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা ব্রেকের আগে আমরা একটা কাজ করি, ওই অ্যাডভান্স ট্যাক্সটা একটু দেখি, তারপরে একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা অন্য কিছুতে যাব, অ্যাসেসমেন্ট, পেনাল্টি, আপিল, এরকম বেশ কিছু জিনিস আছে। ওগুলা যদি আমরা একটু কুইকলি শেষ করতে পারি তাহলে আমরা টিপিতে যাব এবং টিপিতে যাওয়ার পরে আমরা কোশ্চেন আনসার হিসেবে প্রিভিয়াস কোশ্চেন আনসারে চলে যেতে পারবো, এরকম বিষয়টা। তো ফাঁকে বলেন আপনি কি আরিফুল ইসলাম কি বলতেছিলেন 5 লাখ টাকা? স্যার 5 লাখ টাকা বলছিলাম যে স্যার আমি যদি লোন নেই কারো কাছ থেকে তাহলে তো 5 লাখ টাকা পর্যন্ত আমি ক্যাশে নিতে পারবো, নগদে নিতে পারবো। আর 5 লাখ টাকার উপরে নিলে আমি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। এখন আমি লোনটা নিলাম 5 লাখ টাকার উপরে, আমাকে পরিশোধও কি স্যার ব্যাংক ট্রান্সফারের মধ্যে করতে হবে নাকি না আমি তাকে ক্যাশে করলে প্রবলেম আছে স্যার? না না, ক্যাশে করলে কোনো প্রবলেম নেই। পরিশোধ এইটা একটা ভালো জিনিস যে নেওয়ার বেলায় এত বাধা, এত আইন কানুন, কিন্তু দেওয়ার বেলায় কোনো আইন নেই। আপনি লোন নিলেন একজনের কাছ থেকে, জীবনেও আপনাকে ফেরত দিতে হবে না, মানে কবে নাগাদ ফেরত দিতে হবে এরকম যেমন কোনো বিধান নাই, আর ফেরত দেওয়ার বেলায় আবার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে এটাও বলা নেই। সুতরাং ফেরতটা ক্যাশে দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা আমার তথ্য একটা ছোট দিলেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার রিসিভাবল ইনকামের উপর কি ট্যাক্স হয়? মানে ধরুন আমার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 100 টাকা, তার মধ্যে আমি হচ্ছে 80 টাকা হয়তো বা আমার ব্যাংক স্টেটমেন্টে পাইছি, 20 টাকা হয়তো আমি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে পাবো। বাট আমি আমার মানে অ্যাকাউন্টিং এ 100 টাকায় তো রিসিভাবলটাকে মানে ইনকাম তো আমি 100 টাকায় দেখাচ্ছি।
সেক্ষেত্রে কি শোনেন না, 100 টাকার আপনার উপরে ট্যাক্সটা হবে নাকি 80 টাকার উপরে? 80 টাকার অপশন আছে। 80 টাকার উপরে হবে। আপনি আমার কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ধরেন আপনার অ্যাকাউন্টস আপনি তৈরি করছেন অ্যাজ পার আইএফআরএস, এবং সেখানে আপনার 100 টাকা এক্রুয়াল সিস্টেমে 100 টাকা ইন্টারেস্ট ইনকাম দেখানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, আমার বুদ্ধিটা নেন, রিটার্ন সাবমিট করবেন, বলা আছে যে মানে কোম্পানি যখন তার রিটার্ন সাবমিট করবে, রিটার্নের সাথে কি কি কাগজ দিতে হবে। অবভিয়াসলি নাম্বার 1 হলো অডিট রিপোর্ট। তো অডিট রিপোর্ট দিলেই তো আমি মরছি, ওখানেই তো 100 টাকা দেখানো না, ওখানে আলাদা সেপারেট কম্পিটিশন শিট, সেপারেট ট্যাক্স মানে ইনকাম, মানে ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স কম্পিটিশন শিট, এই নামে একটা শিট দিতে হয়। যদি ডিফার করে, আমি 100 টাকায় যদি রিটার্নে ইনকাম শো করি, তাহলে আমার আর সেপারেট কম্পিটিশন শিট লাগবে না। আর যদি অ্যাকাউন্টিং প্রফিট এবং ট্যাক্স প্রফিট যদি এক না হয়, তাহলে কেন এক হলো না সেটা আমাকে আলাদা কম্পিটিশন শিট করে দেখিয়ে দিতে হয়। ওইখানে আমি দেখায় দেবো যে আমার মানে যেটা কি বলে ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, যেটা ওইটার উপরে তো টিডিএস হবে। এখন তো 80 টাকার উপরে টিডিএস হয়েছে, ওটা মিনিমাম ট্যাক্স। আগামী বছর আবার 20 টাকার উপরে টিডিএস হবে, ওটাও মিনিমাম ট্যাক্স। তা আমি কি ওই 20 টাকার উপরে তো আগামী বছরে আবার ট্যাক্স কাটবে এবং ওইটা মিনিমাম, সুতরাং ওই টাকার উপরে আমি 20 টাকার উপরে কি আমি 2বার ট্যাক্স দেবো? নেভার। এক ইনকাম ট্যাক্স কি বলে, এক ইনকামের উপরে 14বার ট্যাক্স দিতে হবে? নেভার। তো সুতরাং এক ইনকামের উপরে 2বার ট্যাক্স হয় না। এই কারণে আমাকে ইনকাম ট্যাক্স ক্যাশ বেসিস আর অ্যাকাউন্টিং হচ্ছে এক্রুয়াল বেসিস। এক্রুয়াল বেসিস থেকে ক্যাশ বেসিসে এনে আমাকে রিটার্নটা সাবমিট করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন, যদি কোনোভাবে ধরেন আমি 100 টাকার উপরে এই বছরের ট্যাক্সটা দিয়েই দিলাম, হ্যাঁ, তো পরের বছর যখন আমার ব্যাংক থেকে যে আবার ওই যে 5% টাকা বা সরি 20% যে আমার ট্যাক্স কেটে রাখবে, বাট ওই ইনকামটা তো আমি আর নেক্সট ইয়ারে দেখাই দিচ্ছি না, তাহলে সেই ইনকামটা কি ওই বছরেই আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা? যেহেতু এটাকে মিনিমাম ট্যাক্স ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, আর অন্যান্য ট্যাক্সের সাথে তো এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, অন্যান্য ইনকামের ট্যাক্সের সাথে আর কি। না, ওটা তো প্রশ্নই আসে না। আপনি বোকা, আপনি যে 80 টাকা মানে ইন্টারেস্ট পাওয়া সত্ত্বেও 100 টাকার উপরে গদগদ হইয়া ট্যাক্স দিয়ে দিলেন, এই মরলেন। এখন আসেন আগামী বছর আমার কি হবে স্যার? তা আগামী বছর আবার মরবেন, মানে ওই 20 টাকার উপরে তো 2 টাকা কাইটে রাখবে 10%, এবং ওই 2 টাকা ওই ব্যাংক ইন্টারেস্টের উপরই মিনিমাম ট্যাক্স। এমন না যে ওই 2 টাকা আপনি স্যালারি থেকে সমন্বয় করতে পারবেন, এটা পারবেন না। জি স্যার। বুঝতে পারছেন আপনি? না, আমার কোশ্চেনটা ছিল, ধরেন আমি টোটাল অ্যাসেসমেন্টটা করার পরে আমার হচ্ছে যে বিজনেস ইনকামের উপর ট্যাক্স আসলো আরো 100 টাকা, কিন্তু এই যে ওই যে আমি এই যেটা ট্যাক্স আমি অলরেডি দিয়েছিলাম সেখানে ধরেন 2 টাকা ছিল, তাহলে 100 টাকা থেকে 2 টাকা বাদ দিয়ে আমি 98 টাকা নেক্সট ইয়ারে পে করবো? উত্তর হলো নয় আকারে না, লিখে রাখেন। আচ্ছা, এটা সম্ভব না। আপনার ব্যাংক ইন্টারেস্টের উপরে 2 টাকা কেটে রাখছে, ওই 2 টাকা হলো ব্যাংক ইন্টারেস্ট ইনকামের উপরে মিনিমাম ট্যাক্স। আপনার ব্যাংক ইন্টারেস্ট কত, মানে ব্যাংক ইন্টারেস্ট তো কত, আগামী বছরও তো আপনি 20 টাকা পাইছেন, পান নাই তা তো না। জি স্যার। তাহলে জি স্যার। ওই কথা হবে না, আপনার ওই একটার সাথে আরেকটা জড়াইলে হবে না। আপনি যা চাইতেছেন তা হবে না। আমি বুঝতে পারি আপনার কথা, যে স্যার আমার স্যালারি ইনকাম বা আমার বিজনেস ইনকাম, স্যার দয়া করে একটু বলেন যে আমার ব্যাংক থেকে যে 2 টাকা কাটছে ইন্টারেস্টের উপরে, ওইটা আমি বিজনেস ইনকামে যে 100 টাকা ট্যাক্স আছে ওইটার সাথে ই করে দিই। ওটা পারবেন না আপনি, ওটা খাত ভিন্ন। যে খাতে কাটছে ওই খাতে মিনিমাম ট্যাক্স। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসেন অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স তো মোটামুটি আপনারা জানেন, আগে পড়ছেন। সেটা হলো মানে কাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, যার স্যার, গত আবার স্যার কেন? স্যার ওই আগের আরেকটা কোশ্চেন স্যার, আমি যে 5 লাখ টাকা স্যার ব্যাংকে ক্যাশে নিলাম স্যার, এটা কি আমি নন এসএসসির কাছ থেকে নিতে পারবো স্যার? হ্যাঁ পারবেন, পারবেন, জি, থ্যাংক ইউ স্যার। পারবেন, কিন্তু প্রমাণ করতে হবে। মানে যা মানে ডিসিটি সাধারণত দেখে, আপনি দেখাইলেন যে একজন আত্মীয়র কাছ থেকে 5 লাখ টাকা লোন। এখন ডিসিটি দেখে যে যিনি লোন দিলেন তার লোন দেওয়ার সামর্থ্য রহিয়াছে কিনা। দুইটা জিনিস ডিসিটি চেক করে, 5 লাখ টাকার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলে হলো কিনা, আর মানে যিনি যার কাছ থেকে দান বা লোন পাওয়া গেল তার দান বা লোন দেওয়ার সামর্থ্য রয়েছে কিনা। এই এখন মুশকিল হয়েছে যে এমন একজন ব্যক্তির কাছ থেকে আপনি দেখাইলেন মিস্টার XYZ, যার কোনো ইনকাম ট্যাক্সের ফাইল নাই, যার হয়তো মানে কোনো টিন নাম্বারই নাই। এখন এর ফলে আপনাকে প্রমাণ করা মুশকিল হবে যে তার আসলে লোন দেওয়ার সামর্থ্য আছে কিনা। তো ওই ওই ক্ষেত্রে মানে দেখা যাবে যে আপনি বিপদে পড়ে গেলেন, মানে আপনি প্রমাণ করতে পারলেন না, ডিসিটিও আপনাকে দিল ধরাইয়া
যে করদাতা ব্যাখ্যা মানে কার কাছ থেকে লোন নিয়েছে এই নামে কোনো নোটিশই নাই, বুঝতে পারছেন? অথবা ওই লোকের হয়তো এই ধরনের লোন দেওয়ার সামর্থ্য আছে কিনা, বা আপনাকে আদৌ লোন দিছে কিনা, মানে এই জাতীয় সমস্যাগুলো আমরা দেখি বাস্তবে আর কি। তো বলতে পারেন যে স্যার আমি 100% একেবারে থাকতে পারি কিভাবে, ক্লিয়ার থাকতে পারি কিভাবে? তো ক্লিয়ার, সবাই ক্লিয়ার যেভাবে থাকে, যেমন একটা ফাইল থেকে নিবেন যে ফাইলের টাকা আছে, আইডেল টাকা আছে, ওইখান থেকে সেও দেখাবে যে লোন টু অমুক, আর আপনিও দেখাবেন লোন ফ্রম অমুক। তাহলে সবচেয়ে ভালো। স্যার আমি যদি লোন দেই সেক্ষেত্রে কি স্যার আমি এই বছর লোন পেয়েবল দেখাইলাম, পরবর্তী বছর আমি কালেকশন করে ক্যাশ হিসেবে রিফিল করলাম, সমস্যা হবে কি? না, সমস্যা তো হবেই, কারণ আপনি যারা লোন দিলেন সে তো আপনাকে ফেরত দেয় নাই, সে তো এখনো লোন দেখাচ্ছে পরের বছরেও যে লোন। না, আমি দিছি একদম যে তার ফাইল নেই, ট্যাক্স ফাইল নেই, বাট তাকে আমি লোন দিছি, ক্যাশ লোন দিছি রিলেটিভকে 4 লক্ষ টাকা। তো পরের বছর আমি ক্যাশে ওইটা আবার ব্যাংকে জমা দিলাম, আমি জমা দিলাম ক্যাশে পাইয়া, ওইটা আমি রিফিল করলাম, ওই লোনটাকে রিকভার করলাম আর কি। সেক্ষেত্রে কি কোনো সিসিডি কোনো কোশ্চেন করবে কিনা? না, প্রশ্নই আসে না, আপনার তো অগাধ টাকা, আপনি আপনার একজন আত্মীয়রে লোন দিছেন, আবার সেটা ফিরিয়ে নিছেন, তো সো হোয়াট, আপনার তো ট্যাক্স মানি, আপনার তো সমস্যা না। আরে সমস্যা হলো ওনার আরিফুলের, সে হলো খালি নেয়, আপনি দেন। উল্টা কোশ্চেন করছেন যে স্যারে আমি মাইসেরে খালি লোন দেই, কোনো অসুবিধা আছে স্যার পরের বছর যদি ফেরত নেই? আরে কয় কি, এটা অসুবিধা? অসুবিধা যত ওনার যে লোন নিবে। বুঝতে পারছেন কথা? জি স্যার। আপনার টাকা আপনি আত্মীয় দিবেন না খালি ফেলায় দিবেন, এটা তো দেখার কি, এটা কোনো অসুবিধা? ইনকাম ট্যাক্স বেসিক্যালি হচ্ছে আমি কাজটা করবো হচ্ছে আমি একটা বড় খরচ করবো, তো খরচটা আমি লোন দেখাবো, পরবর্তী সময় খরচটা অন্য ইনকাম দিয়ে আমি রিফিল করবো, এই ট্যাক্স অ্যাভয়েডেন্স করবো আর কি। না না, এটা ট্যাক্স অ্যাভয়েডেন্সে কিছু নয়। আপনি একটা রুই মাছ কিনে খাইয়ে ফেললেন, আপনি IT10 ডাবল বিতে দেখাবেন না, না দেখালে তো এটা ক্যাশে থেকে যাবে টাকাটা। সেটাই করবো আর কি। ক্যাশে থাকলে আপনার অসুবিধা কি? তা আপনার মানে লোন টু ফ্রেন্ড বা লোন টু আত্মীয় স্বজন এটা দেখাতে হবে কেন? কেন হয়? ক্যাশে নিয়ে মোটামুটি দেখানো আছে 4 লাখ টাকার মতো আর কি। 4 লাখ কেন, 4 কোটি টাকা থাকলেও তো মানে কেউ কোশ্চেন করার নাই। আমাদের ভালো লাগে স্যার আসলে, এই জন্য আর কি। আমাদের সংবিধানে এরকম কোনো কথা নাই যে আপনি কত টাকা পর্যন্ত ক্যাশে দেখাতে পারবেন। আমি পরহেজগার মানুষ, আমি সুদ খাই না, আমি কোনো ব্যাংকে টাকা রাখি না, আমার টাকা সব বালিশের তলে, তো সো হোয়াট, এটা আমার মানবাধিকার। তাহলে স্যার ক্যাশে নিয়ে বড় হলে সমস্যা নেই। বললাম তো আপনাকে, জি স্যার, থ্যাংক ইউ। আমি ক্যাশে নিয়ে বড় রাখতে চাই না, আমি চেষ্টা করি এরকম কোনো আইন নাই, এরকম কোনো আইন 100% নাই যে ক্যাশ ইন হ্যান্ডে আপনি কত টাকা পর্যন্ত দেখানো যাবে। জি। আর এবং এর উত্তর হচ্ছে আনলিমিটেড। পরে অ্যাসেট আকারে ওটা সার্চার আসবে না বেশি হলে? সেটা তো ভিন্ন কথা, আসবেই। 4 কোটি টাকার উপরে হলে, 10 কোটি টাকার উপরে হলে রেট ভিন্ন না? তাও আসবে, যার টাকা আছে তার সার্চার্জ আসবে, তাতে আপনার অসুবিধা কি? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেখার কথা হোয়েদার ইট ইজ ট্যাক্সড মানি অর নট, এটা কি ব্ল্যাক মানি না হোয়াইট মানি, এটাই হচ্ছে হেডেক। আপনার যদি হোয়াইট মানি হয়ে থাকে তাহলে এটা নিয়ে এত দুশ্চিন্তা কেন? কি আবার আরিফুল ইসলাম কেন? স্যার এখানে আরেকটা প্রশ্ন ছিল আমার, না না, সেটা আপনাকে আর হচ্ছে কোনো না না, আমি স্পিকার, আমি এই পার্সোনাল স্পিকার আজকে। পার্সোনাল প্রশ্ন না স্যার। না না, পার্সোনাল না হইলে আপনাকে আর ফ্লোর দেওয়া হবে না। ঠিক আছে। স্যার দেন একটা সুযোগ দেন স্যার। আচ্ছা, 1 মিনিট। তো স্যার আমরা অনেক সময় ব্যক্তি ফাইল দেখা যাচ্ছে যে জুন মাসে এসে অনেক সময় দেখা যাচ্ছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ব্যাংক অ্যাকাউন্টে লাস্টে যে আমার ব্যালেন্স, অনেক সময় আমরা চিন্তা করি আমার ব্যালেন্স কম দেখাইলে আমার ট্যাক্স কম দিতে হবে, আমি টাকাগুলো উঠায় রাখতেছি বা আমি পে অর্ডার করে রাখতেছি, আবার জুন মাস শেষ হচ্ছে, 30শে জুন পার হচ্ছে, তখন আবার অ্যাকাউন্টে জমা দিচ্ছি। আসলে স্যার এইটার প্রভাবটা আসলে কি ট্যাক্স কম দেওয়া বা ট্যাক্স বেশি দেওয়ার প্রভাবটা পড়ে, অ্যাকচুয়ালি পড়ে কি? না, এইটা আপনি যেটা বলছেন এটার একটা প্রবণতা আছে, এবং আমি এই প্রবণতাটাকে সাপোর্ট করি কেন? বা ধরেন আমি আমার নিজের রিটার্ন ফিল আপ করি, আত্মীয় স্বজনের রিটার্ন ফিল আপ করি, আমার আত্মীয় স্বজনরে আমি বলি যে আপনারা 30শে জুন আসলে এক্সেস টাকা পয়সা আপনি তুলে রাখবেন, ঘরে 2 দিনের জন্য রাখবেন, 30শে জুন তুলবেন, আবার 2 তারিখে জমা দিয়ে দেবেন। এতে করে আমার রিটার্ন ফিল আপ করতে সুবিধা হয়, মানে আমার কাজটা সহজ হয়। কারণ আমি যখন ফান্ড ফ্লো মিলাতে যাব, ক্যাশ ফ্লো, তখন যদি এরকম বেহুদা এরকম ব্যাংকে টাকা 30শে জুন বেশি থাকে, আমি তো আর কমাইতে পারবো না, ব্যাংকের স্টেটমেন্ট তো আমি চেঞ্জ করতে পারবো না। তো ফলে হয় কি, যখন দেখি যে আর মিলাইতে পারি না, তার ইনকাম কম অ্যাসেট বেশি, তো ইনকাম কম আসলে
তো তখন দেখা যায় যে অ্যাসেট এক্রিশন যেটা হয়েছে সেটা নট কাভার্ড বাই ইনকাম, তো মহা মুশকিল। তো এখন আমি এটা কিভাবে মিলাবো? নর্মালি আমরা ক্যাশ ইন হ্যান্ড করি হলো ব্যালেন্সিং ফিগার। একটা যখন IT10B আমরা ফিল আপ করি, তখন সব কিছু ফিল আপ করার পরে সর্বশেষ ফিল আপ করি ক্যাশ ইন হ্যান্ড। সব শেষে ওটা হলো মিলানোর ফিগার। এখন তো মেলে না, ওটা হয়ে গেছে নেগেটিভ। এখন কি উপায়? এই জন্য যেন আমাকে এই ধরনের, আমরা যারা রিটার্ন ফিল আপ করি, আমাকে যেন এরকম অকওয়ার্ড পজিশনে পড়তে না হয়। এই জন্য আমার পরামর্শ হলো সবাই মানে টাকা পয়সা উঠে ফেলেন যাতে করে আমার কষ্ট কম হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আবার তার দেখা গেলো যে জুলাই মাসে যদি স্যার সেম টাকাটা আবার জমা দিয়ে দেন, তখন তো ওইটা আবার ডিসিটি ইনকাম হিসেবে দেখা দিবে, বলবে এই টাকাটা কোথা থেকে আসলো। কয় কি ওটা ইনকাম দেখাবে কেন? প্রশ্নই আসে না। আবার তো পরের বছর ডিসিটির সাথে দেখা হবে, পরের বছর আবার উঠে ফেলবেন, অসুবিধা কি আবার? কিন্তু তখন ব্যাংক স্টেটমেন্টে আমাকে এক্সপ্লেন করতে হবে না যে এই টাকাটা কোথা থেকে আসলো, কারণ আমি তো টাকাটা ধরুন তুলে নিলাম 8 জুন, 28শে জুন বা এটা জুলাই আমার মাসের 2 টাকা, তারিখে যে আবার আমি টাকা জমা দিয়ে দিলাম ব্যাংকে, তাহলে আমার ব্যাংকের টাকা স্টেটমেন্টে তো প্রেজেন্ট হলো। হইলো, তাতে কি হলো? আপনি একটা ব্যাখ্যা সাজাবেন, আপনার তো সুযোগ রইলো ব্যাখ্যা সাজানো। আর আপনি যদি বলদের মতো সব ওইরকম ব্যাংকে রাইখা দেন, তাহলে তো কোনো ব্যাখ্যাই কোনো কাজ করবে না। এটা বোঝেন না কেন জি স্যার, আপনার? বুঝছি। তাই না? আপনার তো কোনো প্ল্যানিংই কাজ করবে না। আপনি কিসের ট্যাক্স প্ল্যানিং করবেন? আপনি যদি পুরোটাই এরকম, মানে ঠিক আছে সবাই অন্ধের মতো, মানে আমি যদি কাজ করি ওইভাবেই রয়ে গেল, পরে দেখা গেল মিলে না। হ্যাঁ, আর আপনি বলতেছেন না স্যার আপনি যে বুদ্ধি দিচ্ছেন এটা ভালো না, এটা আমি উঠায় ফেললাম, পরে যে জমা দিলাম, জমা দেওয়ার সময় ডিসিটি আবার ধরবে না যে এই টাকা আপনি কই পাইলেন। তো কই পাইলাম, তো পাইলাম আমি যাই হোক একজনের কাছ থেকে পাইছি, আবার তারে দিয়ে দিছি, অসুবিধা কি আছে? ডিসিটি ওইরকম পই টু পই করে ধরে না। ডিসিটি দেখে, বেসিক্যালি দেখে হলো whether your asset your asset accretion is covered by your income or not। ডিসিটি ধরে এক জায়গায়। আর আপনি যেভাবে বলছেন প্রতিটা জমা, ওটা ধরে ব্যবসায়ীদের, ওটা ধরে কোম্পানির যে ব্যাংক রিকনসিলিয়েশন, প্রত্যেকটা জমা ব্যাখ্যা করতে হয়, ব্যক্তিকে ব্যাখ্যা করতে হয় না। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখেন যেটা পড়াইতে চাইছি এটা তো পড়াইতেই পারতেছি না সেটা হলো যে অসুবিধা নাই যদি আপনার, মানে এটা তো ধরেন ট্যাক্স প্ল্যানিং এবং কমপ্লায়েন্স আপনারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, তো সুতরাং অ্যাডভান্স লেভেলে থাকলে কিছু কোশ্চেন এরকম আসবেই। আর আমি এগুলো এন্টারটেইন করি এই কারণে যে না হলে আপনারা শিখতেও পারবেন না। ধরেন স্যার উনি, আরিফ সাহেব বেশি কোশ্চেন করতেছে কিন্তু অন্যরাও এখান থেকে বেনিফিটেড হচ্ছে। জি স্যার, স্যার একটা কোশ্চেন স্যার। কে কে আবার? স্যার আমি মোহিত স্যার। তাহলে ঠিক আছে, ওই আরিফ বাদে হইলেই হয় আর কি। না স্যার, এই ট্যাক্স প্ল্যানের একটা অংশ, যে আমি আমার ট্যাক্স ফাইলে স্যার 2টা ব্যাংক অ্যাকাউন্ট দেখানো আছে, কিন্তু আমার দেখা গেল যে আমার আরো কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইখানে কিছু টাকা আছে। এখন কি স্যার এনবিআর কি স্যার এগুলা ভেরিফাই করবে যে ওনার এই এসএসসি এর কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোথায় টাকা আছে? শোনেন, এটা আমার একটা পরামর্শ শোনেন, এটাও ট্যাক্স প্ল্যানিং এর একটা অংশ। সেটা হলো কখনো ডকুমেন্টেড কোনো জিনিস আপনি লুকাতে পারবেন না। এই মানে এই বাংলাদেশের নাম চেঞ্জ হয়ে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ, আবার নামটা চেঞ্জ হয়ে হয়েছে স্মার্ট বাংলাদেশ। তা আপনি বুঝতেই পারতেছেন যে যেটা ডকুমেন্টেড, আপনার জমি জমা, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ডিপিএস, এটা ওটা ওই যে সঞ্চয়পত্র, যেটা ডকুমেন্টেড, এগুলো আপনি কিন্তু হাইড করতে পারবেন না। আজ হোক কাল হোক ফুটে বেরোবেই। এবং ইনকাম ট্যাক্স যে খারাপ আইনটা করছে যে আপনার পিছনের 6 বছরে পিছনেও যদি এরকম কোনো সম্পদ দেখা যায় যেটা সম্পদ হিডেন, মানে সম্পদটা দেখানো হোক, ওইটা সে ওই 6 বছরে অর্জিত হয়েছে ধরে নিয়ে ওইটাকে রিওপেন করে আপনার জরিমানা টরিমানা সব সহ করতে পারবে। এটা ভয়াবহ। হম। অ্যাকাউন্ট আছে কিন্তু টাকা নাই, তখন কি হবে স্যার?
তো আমরা কি বলছিলেন যেন? কি বললেন, আবার বললেন তো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার, স্টার্ট করতে আচ্ছা, না স্টার্ট করবো কিনা সেটা ভাবতেছি। মানে তাহলে আমরা একটা ব্রেকের পরেই শুরু করি, আর দুই একটা কোশ্চেন থাকলে করে ফেলেন। একটা কোশ্চেন করেন বলেন স্যার। বলেন। আমার 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো হচ্ছে আমি যখন রিটার্ন ফাইল করি 2টা দেখানো হয়, আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা কিনা আমার অ্যাকাউন্ট গেছে, কিন্তু আমার কোনো পার্সোনাল ট্রানজাকশন ওখানে নাই। ওখানে আমার রিলেটিভ যারা দেশের বাইরে থাকে তারা সবাই রেমিটেন্স ওখানে পাঠায়। এক্ষেত্রে আসলে আমি যেহেতু এখানে দেখাচ্ছি না, আমার কোনো রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করতেছে কিনা এজ এ পার্সোনাল এসএসসি? অবশ্যই অনেক রিস্ক। আপনার ওই ব্যাংক ব্যালেন্স আপনি হাইড করতেছেন, আপনার একটা সম্পদ গোপন করতেছেন, আপনি সম্পদ গোপনকারী। চিন্তা করে দেখেন, আপনার ওখানে 10 টাকা আছে কিন্তু ওই 10 টাকা আপনি দেখাচ্ছেন। কিন্তু এই টাকাটা তো স্যার আমার না, যদিও অ্যাকাউন্ট আমার, বাইরে থেকে না, না, হচ্ছে যে যেমন না না, এই কথা ভুল। আপনি অ্যাকাউন্টিং এর ছেলে হয়ে এই কথা কিভাবে বলেন? আপনি ওইখানে দেখাবেন, আবার লায়াবিলিটি দেখাবেন যে ভাবি টাকা পায়, বিদেশ থেকে আমার বড় ভাই টাকা পাঠাইছে, ওইটা ভাবিরে দিতে হবে। স্যার আপনি তো একটু আগে একটা স্লাইড পড়ালেন যে অন্যের টাকা ব্যাংকে ঢুকাবো না। ঢুকাইলেও ওইভাবে একদিকে asset, একদিকে লায়াবিলিটি, সুতরাং ওই টাকা আপনার না। আমিও জানি ওই টাকা আপনার না, বুঝছেন? কিন্তু দেখাইতে হবে, ইচ অ্যান্ড এভরি অ্যাকাউন্ট আপনাকে শো করতে হবে, নতুবা আপনি একটা অ্যাকাউন্ট গোপন করছেন এই অভিযোগ চলে আসবে আপনার এগেনস্টে, বুঝছেন? আপনি পারবেন। এখন হয়েছে কি, আরেকটা কথা বলি স্যার, এখানে কি একটা জিনিস করা যাবে? আচ্ছা, কি বলেন? ইস্যুটা হচ্ছে স্যার এরকম, স্যার আমার উনি যেমন বললো যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে স্যার, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে যেগুলো আমি আগে খুলছি কিন্তু ওগুলোতে টাকা নেই, শুধু আমার অ্যাকাউন্ট ছিল, এগুলোকে আমি নিজেও অ্যাভয়েড করতেছি। ওগুলো কি দেখানোটা? না না, ওইটাও আপনাকে একটা পরামর্শ দেই, সেটা হলো কি যে যেটা উচিত করা আপনার, সেটা হলো যতগুলো এরকম খুচরা খাচরা টাকা আছে ওগুলো বন্ধ করে দেওয়া। মানে হয় কি, ওই যে কাটা শামুকেও পা কাটে, ব্যাপারটা আপনি বুঝতে যে এই যে চিন্তা করেন বেনজির আহমেদ, এখন এই যে দেখেন কি একটা ফ্যাক্টরায় পড়ছে, এখন সে বাংলাদেশ ব্যাংকে লিখতেছে, বাংলাদেশ ব্যাংক থেকে সব ডাটা চলে আসবে, বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স। এখন দেখা গেল সেই 3টা দেখাইছে, 2টা দেখায় নাই, তাহলে ওই 2টা দেখায় নাই, এই তো একটার পর একটা কেসও করতে সাপ ওঠে, বুঝছেন? তো এখন হয় কি, আপনি ধরা খান নাই তো, মানে একজন ধরা খায় নাই দেখে আরেকজন ধরা খাবে না এমন কোনো কথা নেই। তো জিনিসটা হয়েছে এই বিষয়টা হলো কি, আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি পকেটে 50,000 টাকা নিয়ে যাইতে, পকেটে 5 লাখ টাকা নিয়ে আপনি অফিস থেকে বাসায় আসছেন হাঁটতে হাঁটতে, কিচ্ছু হবে না আপনার, যদি আপনার পিছনে না লাগে, লোক না লাগে। আর যেদিন লাগবে সেদিন 50,000 টাকা নিয়েও আপনার বাসায় ঢুকতে পারবেন না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? টার্গেটেড হয়ে গেলে মুশকিল। হয়তো দেখা গেল যে বলতে পারেন যে স্যার আমার তো এইভাবে চলতেছে, আমি তো 2টা দেখাই, 2টা দেখাই না, কই আমার তো কেউ ধরেও না, কোনো কোশ্চেনও করে না, কিছুই করে না। আরে যেদিন করবে, যারাই করবে, যেদিন করবে সে বুঝবে তার মজাটা। এই জন্য আপনাদের প্রতি অ্যাডভাইস, একটা ভালো কথা বলছি, ভালো কথা শুনে রাখেন, ডকুমেন্টেড কোনো জিনিস হাইড করবেন না। যেটা ডকুমেন্টেড, ধরেন আজকে বাজার থেকে একটা রুই মাছ কিনলেন 5,000 টাকা দিয়ে, কিনা খাইয়ে ফেলাইলেন, এটা দেখার কেউ নাই। বা আপনি ক্যাশ টাকা দিয়ে আপনার ওয়াইফের জন্য একটা 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে ফেলেন, এটা দেখার কেউ নাই, বুঝতে পারছেন? কিন্তু আপনি এখন জমি কিনবেন 2 লাখ টাকায় আর দেখাবেন না, তা হবে না। বা আপনি কি বলেন স্যার, সেক্ষেত্রে যদি আমি তো প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ারে আমার ওইখানে টাকা ছিল, এখন এই ইয়ারে মানে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখানে দেখাই দিলাম, সেক্ষেত্রে কি প্রিভিয়াস ইয়ারে তো আমার তো ওইখানে টাকা ছিল, আমি তো দেখাইনি, এমন এইখানে কি এইটার অ্যান্সার হয়েছে কি যে আমি কতদিন আমি ভুল বয়ে বেড়াবো, আমার তো ভিতরে আমার তো দংশন করে, আমার তো বিবেকে দংশন করতেছে যে আমি কাজটা ঠিক করতেছি না, গত 2 বছর আমি এই আকাম করছি, এই আকামি কি চলতে থাকবে? এইটাই কি ওয়াইজ? নাকি এইবার দেখাই দেবো যা থাকে কপালে? উত্তর হলো এবার দেখাই দেবো যা থাকে কপাল। কতদিন আমি আর এই মানে ঘুমাইতে পারি না তো রাত্রে, কি বুঝতে পারছেন? এইগুলো তো
স্যার এইগুলো তো মূলত নজরে আসে যদি ফাইলটা আমার ইয়েতে অডিটের আওতায় পড়ে, তখনই মূলত নজরে আসে। তাছাড়া তো সচরাচর সব ফাইল তো আর না, সচরাচর আসে না। ঘেটে দেয়। এইটাই, কিন্তু হয় কি আপনি দেখাই দিবেন। আর একটা বুদ্ধি আছে, সেটা হলো, এই বুদ্ধিটা অনেকে নেয়, সেটা হলো আমি ওই যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক, আমার ধরেন 14টা ব্যাংক আছে, এখন কে বসে বসে যোগ করতে যায়, আমি ঢালাও দেখাই দিলাম, এটাই ব্যালেন্সিং ফিগার। তারপরে যদি কোনোদিন ধরা খাই, তখন পাই টু পাই আমি মিলিয়ে দেবো। তখন আমার হাতে একটা সুযোগ থাকে যে মিলিয়ে দেওয়ার। এই চালাকিটা অনেকে করে, যে আমি ঠিক আছে কোন কোন তখন bank- ক্যাশ বেশি দেখাইতে হবে তো। না, ওই তো মানে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক, তার মানে আমার ব্যাংকে এবং হাতে মিলে মোট এত টাকা আছে। তা এখন দেখা গেলো এটা আর অডিটে পড়ে নাই, সুতরাং কোনো কোশ্চেনের সম্মুখীন হই নাই, চলে গেছে। কোনোদিন যদি ধরা পড়ে, কোনোদিন যদি এটা আবার অডিট ফেস করতে হয়, রিওপেন ফেস করতে হয়, তখন আমি বলে দেবো ইয়েস, ওইটার ভিতরে এইটা আছে। ওটা সুযোগ থাকে আর কি। আর যদি আমি পাই টু পাই একেবারে, আর যদি আপনার ভিতরটা পরিষ্কার থাকে, আপনার ভিতরটা যদি পরিষ্কার থাকে, তাহলে একদম অনেকে দেখছি আমি একেবারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ দিয়ে দেয়, যে এই ব্যাংকে এই অ্যাকাউন্ট নাম্বারে আমার এত, এই অ্যাকাউন্ট নাম্বারে এত, প্রত্যেকটা স্টেটমেন্ট আনে, তো স্টেটমেন্ট এনে এনে সুন্দর রিকনসাইল করে একেবারে ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে দেয়, ইন্টারেস্ট কত, ট্যাক্স কাটছে কত, সুন্দর একটা স্টেটমেন্ট করে দিয়ে দেয়। এটা আরো ভালো, আরো ক্রিস্টাল ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা question- চাইলে তো স্যার যে কোনো এসএসসির ইয়ে সম্পর্কে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সম্পর্কে জানতে পারে স্যার। আর ওইটা স্যার কখন জানতে চায় এনবিআর? ওইটা যে কোনো সময় জানতে চাইতে পারে। এটা আপনার অ্যাসেসমেন্ট পর্যায়েও চাইতে পারে, অ্যাসেসমেন্টের বাইরেও সন্দেহ হলে ওই ক্ষমতা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? সুতরাং বি কেয়ারফুল। ব্যাংক এখন ওইটাও চাইছিল, কিন্তু ওইটা মানে এই থেকে বাংলাদেশ ব্যাংক থেকে দেয়নি। মানে ইনকাম ট্যাক্সের হাত তো অনেক লম্বা, আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার বেশ কিছু জায়গায় ঢুকতে পারে। তো এইখানে মানে ঢোকার জন্য মানে হয়ে যাবে, আপনার ডিজিটাল বাংলাদেশ তো আপনি রক্ষা করতে পারবেন না। অলরেডি এনবিআর ঢুকে গেছে বিআরটিএ তে। স্যার এখানে একটু প্রশ্ন ছিল স্যার। একটা ফাইল এনবিআর দাঁড়ান, এনবিআর ঢুকে গেছে আপনার। স্যার, একটা ফাইল অডিটে পড়লো, এবছরে অডিটে পড়লো, অডিট হলো। ভাইয়া স্যারকে বলতে দেন ভাইয়া প্লিজ। স্যারকে বলার সময় শেষ করতে দেন, তারপর আপনি প্রস্তাব করেন। এই ফাইলটা কি রিঅডিট হতে পারে কিনা স্যার? অনেক শোনাশোনির মধ্যে নাই, ওনার কথা অনেক করিয়ে যাও। আগে স্যারকে বলতে দেন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এনবিআর এর হাত অনেক লম্বা, সরকারের হাত কিন্তু অনেক লম্বা। অলরেডি এনবিআর এর সাথে এমওইউ হয়ে গেছে বিআরটিএ, তারপরে আমাদের ন্যাশনাল আইডি, এরকম আরো জানি কি কি সাথে। তো সঞ্চয়পত্রটাও হয়েছে স্যার। সঞ্চয়পত্রটাও, মানে এইসব জায়গা থেকে অটোমেটেড, মানে অটোমেটিক্যালি তথ্য চলে আসবে। আপনি একটা গাড়ি মিরপুরে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, টাস করে আপনার ইনকাম ট্যাক্সের ফাইলে তথ্য চলে আসবে, আমেরিকার মতো। আমেরিকাতেও তাই, মানে ফুল অটোমেশন হলে যা হয়, মানে সফটওয়্যার গুলো ওইরকমই যে চলে আসে সব। তো যাই হোক, তো এখন কথা হলো, যদি ব্যাংকের সাথে অটোমেশন হয়, ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, তাহলে তো আপনার সব, আপনার বলা লাগবে না, আপনার বলার আগে সব চলে আসবে, বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তো যদি আমাদের ডাটাবেজ ওরকম হয়, দেখা যায় সেন্ট্রাল ডাটাবেজ, সবকিছু অটোমেশন, তাহলে তো আপনি যখন রিটার্ন ফিল আপ করবেন, আপনার কোন ব্যাংকে কত আছে আপনার জানা লাগবে না, আপনার ওই ইসে চলে আসবে সব। বিদেশে তো তাই হয়, বিদেশে রিটার্ন 50% 70% ফিল আপ হওয়া থাকে, কারণ আপনি যা যা খরচ করছেন, যা আয় করছেন, সবই তো ব্যাংকিং চ্যানেলে, এবং সবই কিন্তু সেন্ট্রাল ডাটাবেজে উঠে আসে, বুঝছেন? ঠিক আছে, তাইলে আমরা একটা ব্রেকে যাই, ব্রেকে গিয়ে তারপরে কি কোশ্চেন করবেন, কি কোশ্চেন কয়টা আসবেন স্যার, শুরু করবেন স্যার? তো 15 মিনিটের মতো একটা ব্রেক।